সেই কালো অতীতের স্মৃতিগুলো কেন আমাকে আজও তাড়া করে? আমি কেন সেগুলো ভুলে থাকতে পারছি না? কেন মনের মধ্যে বারবার সেই দিনগুলো ভেসে ওঠে? আজ তো আমি একা, আসলেই আমি আজ অনেক একা। ঈশান কফি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ব্রিডেল পাথে থাকা তার বিলাসবহুল বাড়ির ছাদে। কানাডার একটা ধনীবহুল এলাকার নাম হলো ব্রিডেল পাথ। এটা টরন্টোর নর্থ ইয়র্ক এলাকার একটা অংশ। এই এলাকাটি তার বিশাল এবং বিলাসবহুল প্রাসাদ ও বং বাড়িগুলির জন্য পরিচিত, যা প্রায়শই একাধিক একর জমির উপর নির্মিত হয়। কানাডার অনেক ধনী ব্যবসায়ী, সেলিব্রিটি এবং উচ্চবিত্ত পরিবার এই এলাকায় বসবাস করেন। ঈশান কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কফির কাপে একটা চুমুক দেয়। সামনে ছিল একটা বিলাসবহুল শহর, কিন্তু সন্ধ্যার আলোর শহরটা ছিল নীরব। ল্যাম্পপোস্টের আর সকল বাড়ির লাইটগুলোই জ্বলছে, অথচ কোনো প্রকার আওয়াজ হচ্ছে না। চারদিকে হালকা ঠান্ডা বাতাস বইছিল। ঈশান কফির কাপে 2 চুমুক দিয়ে ছাদের একটা দোলনায় বসে পড়ে। তারপর আকাশের দিকে তাকিয়ে বাকি কফিটা শেষ করে নেয়। সঙ্গে সঙ্গে একজন গৃহকর্মী এসে ঈশানের হাত থেকে কাপটা নিয়ে চলে যায়। ঈশান তখন নিজের মনেই হেসে ওঠে। আমি তো কখনো এমন বিলাসবহুল কোনো জীবন চাইনি। আমি চেয়েছিলাম একটা পরিবার নিয়ে থাকতে, যেখানে সবাই একসাথে ভালোবেসে বসবাস করবে। কিন্তু আজ আজ হয়তো তারা ভালোবেসে একসাথেই বসবাস করছে, সবাই অনেক আনন্দ করছে, সবই আছে তাদের, কিন্তু নেই শুধু আমি। ঈশান তখনও দোলনায় বসে আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখের সামনে ভেসে উঠছিল সেই সব পুরনো মুখগুলো, যারা একসময় তার জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। একটা তীক্ষ্ণ যন্ত্রণা তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সে চোখ বন্ধ করল। ভালোবাসে একসাথে বসবাস করছে সবাই, কিন্তু নেই শুধু আমি। এই একাকিত্ব কি আমার প্রাপ্য ছিল? আমি তো শুধু একটু শান্তি চেয়েছিলাম, একটু সাধারণ জীবন। অথচ নিয়তি আমাকে এই সোনার কাছে বন্দি করে রেখেছে। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল ড্যানিয়েল। ড্যানিয়েল হচ্ছে ঈশানের পিএ। ঈশান ফোনটা রিসিভ করে। ঈশানের পিএ কানাডিয়ান, তাই সে ইংরেজি ভাষায় কথা বলবে। তাছাড়া ঈশানের সাথে এখানে যারাই কথা বলবে সবাই এখনকার বা অন্য দেশে, কিন্তু বাংলাদেশে কেউ নেই। তাই সকলে যেহেতু ইংরেজিতে কথা বলবে, তাই আপনাদের বোঝার সুবিধার্থে এখন থেকে সব ইংরেজি কথোপকথন বাংলায় রূপান্তর করা হলো। দেখেন আপনাদের বোঝার জন্য কত কষ্ট করে ট্রান্সলেট করা হচ্ছে এখানে। তারপরেও আপনারা একটা লাইক আর সুন্দর কমেন্টও করেন না, আর সাবস্ক্রাইব তো দূরের কথা। আচ্ছা থাক, আপনাদের বলে কী লাভ। তাহলে এখন ঈশানের কাছে ফিরে যায়। ঈশান কলটা ধরলে ওপাশ থেকে ড্যানিয়েল বলে ওঠে, শুভ সন্ধ্যা স্যার। হ্যাঁ, শুভ সন্ধ্যা। স্যার, আমাদের আমেরিকার যে কোম্পানিটার সাথে $2 কোটি ডিলটা ছিল, ওইটা কনফার্ম করার জন্য আপনাকে আমেরিকায় তাদের হেড অফিসে যেতে বলেছে। কি? মাত্র $2 কোটি ডিল করতে আমাকে তাদের কাছে যেতে হবে? স্যার, ওনারা আসলে আগে $2 কোটি ডিল করতে চান, তারপর যদি আমাদের কাজ ভালো লাগে তখন তারা মেন ডিলটা করবে $50 কোটি। ঠিক আছে, আমি যাব। তাছাড়া ওই কোম্পানির সাথে আগের থেকে একটা ভালো সম্পর্ক আছে, তাই বন্ধুত্ব রক্ষার জন্য হলেও যেতে হবে। স্যার, এখন যদি আপনি রাজি থাকেন তাহলে আগামী শনিবার অর্থাৎ 2 দিন পর ডেট ফিক্স করি, তাহলে আগামীকাল রওনা দেওয়া যাবে। ঠিক আছে, তাহলে রেডি হয়ে নাও। আমরা 2 জন, সাথে তোমার অ্যাসিস্ট্যান্ট 3 জনকে নিয়ে নাও। কালকে দুপুর 2টায় রওনা দিলে বিকালের মধ্যে পৌঁছে যাব। আমার প্রাইভেট জেটটা রেডি করে দুপুর 2টায় ফ্লাইট রেডি করো। ঠিক আছে স্যার, আমি এখনই ব্যবস্থা করছি। ঈশান কিছু না বলে কল কেটে দেয়। দর্শক, 2 কোটির কথা শুনে কেউ আবার কম মনে করবেন না, কারণ এটা বাংলাদেশি টাকা নয়, এটা কানাডিয়ান ডলার। এই $2 কোটি বাংলা টাকায় রূপান্তর করলে প্রায় 244 কোটি টাকার মতন হবে, যা কিনা ঈশানের কাছে একটা ছোট অ্যামাউন্ট। এবার বলছেন $50 কোটি কত হতে পারে। আরে আপনাদের সাথে টাকার অঙ্ক নিয়ে কথা বলতে বলতে ওদিক দিয়ে ঈশান চলে যাচ্ছে। তাড়াতাড়ি চলুন, তার কাছে ফিরে যায়। ঈশান ছাদ থেকে নেমে সোজা তার রুমে চলে যায়। একটা ট্রাভেলিং ব্যাগ বের করে সেখানে কিছু জামা কাপড় ও প্রয়োজনীয় কিছু নিয়েছিল। এটা হয়তো লোক দিয়ে করানো যেত, কিন্তু ঈশান এটা নিজেই করছে, কারণ ঈশানের বাড়ির কোনো কাজের লোকই ঈশান বলা ছাড়া ঈশানের কিছু ধরতে পারবে না। তাছাড়া ঈশানের রুমে আসা সবার জন্য নিষেধ। ঈশান
ট্রলিটা রেডি করে বেডের এক সাইডে রেখে কিছুক্ষণ তার অফিসের কাজ করে। তারপর রাত 10টার কিছুক্ষণ পরে রুম থেকে বেরিয়ে নিচে গিয়ে হাত ধুয়ে ঈশান টেবিলে বসার সময় কাজের লোক একজন চেয়ার টেনে নেয়, একজন যত্ন সহকারে হাত মুছে দেয়, আরেকজন সামনে প্লেট দিয়ে খাবার পরিবেশন করে দেয়। দেশটা কানাডা হলেও ঈশানের সামনে এখন সব বাংলাদেশি খাবার পরিবেশন করা আছে, কারণ ঈশান নিজেই তার সকল রাঁধুনিকে বাংলাদেশি রান্নার উপর বিশেষ ট্রেনিং দিয়েছে। ঈশান খাবার শুরু করে, তখন ঈশান ইশারায় সবাইকে বসতে বলে এবং খাওয়া শুরু করতে বলে। এত $1 বিলিয়ন মালিক হয়েও মনে নেই কোনো অহংকার। খাবার শেষ করে ঈশান উঠে হাত ধুয়ে তার রুমে গিয়ে শুয়ে পড়ে। ধীরে ধীরে চাঁদ ডুবে আকাশে সূর্য উকিয়ে দেয়। সকাল তখন 4টা। ঈশান অ্যালার্মের শব্দে উঠে পড়ে, তারপর অজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে কিছুক্ষণ ফোন চালায়, তারপর ফজরের আজান দিলে নামাজ পড়ে, তারপর কিছুক্ষণ ব্যায়াম করে, তারপর সকাল 6:30টার দিকে ঘুমিয়ে পড়ে। সকাল 8:30টার দিকে ঘুম থেকে ওঠে। ঈশানের সব কিছু রুটিন মোতাবেক হয়। তারপর ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করে, তারপর রুমে এসে ব্যাগ নিয়ে বাহিরে হলে ড্রাইভার এসে ব্যাগ নিয়ে গাড়িতে রেখে দরজা খুলে দেয়। তখন ঈশান ভেতরে বসে, তারপর অফিসে আসলে ড্যানিয়েল গাড়ির দরজা খুলে দেয়। গুড মর্নিং স্যার। ঈশান মাথা নাড়ে। ঈশানের ব্যাগটা ড্যানিয়েলের একজন অ্যাসিস্ট্যান্ট নেয়। ঈশান ভেতরে যায়, পিছে পিছে ড্যানিয়েলরা সবাই আসছে। অফিসে সবাই দাঁড়িয়ে যায় এবং গুড মর্নিং বলে। ঈশান তার কেবিনের সামনে গেলে ড্যানিয়েল দরজা খুলে দেয়। ঈশান তার কেবিনে গিয়ে বসে। স্যার, আমি সব রেডি করে নিয়েছি। আপনার কথা মতো দুপুর 2টায় আমরা সবাই রওনা হব। ঠিক আছে, আজকে আমি অফিস থেকে লাঞ্চ করে নেব, তারপর একেবারে এয়ারপোর্টে চলে যাব। ঠিক আছে স্যার। তারপর ঈশান অফিসের কাজে মনোযোগ দেয়। অন্যদিকে ড্যানিয়েল তাদের ডিলের ফাইলগুলো রেডি করছে। এভাবে 1:30টা বেজে যায়। তখন ড্যানিয়েল কেবিনে এসে বলে, স্যার, আমাদের বের হওয়া উচিত। হ্যাঁ স্যার, চলো। ঈশান তখন চেয়ার থেকে উঠে দাঁড়ায়। ড্যানিয়েল এসে ঈশানের ল্যাপটপ ব্যাগটা হাতে নেয়। ঈশান হেঁটে বের হয়। আবার অফিসে সবাই দাঁড়িয়ে পড়ে। ঈশান বের হলে ড্যানিয়েল দরজা খুলে দেয়। ঈশান উঠে বসে। ড্যানিয়েল বাকিদের সহ আরেকটা গাড়িতে উঠে বসে। তারপর সরাসরি এয়ারপোর্টে চলে যায়। কোনো প্রকার পাসপোর্ট চেকিং ছাড়াই সরাসরি প্লেনের সামনে চলে যায়, কারণ ঈশান হচ্ছে ভিআইপি। তাদের পাসপোর্ট ভিসা আগের থেকে প্রসেসিং করা থাকে। তারপর তারা প্লেনে উঠে বসে। ঈশান প্লেনে বসে চোখ বন্ধ করে। ঈশান মনে মনে বলে, কেন তাদের কথা আমার এত মনে পড়ে? তারা তো আমার সাথে অপরাধ করেছে, আমাকে কখনো ভালোবাসেনি, কখনো হয়তো আমাকে তাদের কেউই মনে করেনি। রেগে নিজেকে প্রশ্ন করে, তাহলে কেন কেন আমার বারবার তাদের কথা মনে পড়ে? হ্যাঁ, তারা হয়তো আমাকে তাদের মনে করেনি, আমাকে ভালোবাসেনি, কিন্তু আমি তো তাদের নিজের মন থেকে ভালোবেসেছিলাম, তাই তাদের স্মৃতি আমাকে আজও কাঁদায়। ঈশান তখন একটা গভীর শ্বাস ছেড়ে ঘুমিয়ে পড়ে। ঈশান তখন গভীর ঘুমে আচ্ছন্ন। তার প্রাইভেট জেট আমেরিকার আকাশ ছুঁয়ে ফেলেছে। দুপুরের আকাশে পাড়ি জমানো বিমানটি যখন ল্যান্ড করার জন্য নিচে নামছে, তীব্র ঝাঁকুনিতে ঈশানের ঘুম ভেঙে গেল। সে চোখ মেলে দেখল বাইরে তখনও বিকেলের আলো ঝলমল করছে। ধীরে ধীরে প্লেনটি মাটি স্পর্শ করল। ঈশান লম্বা শ্বাস ফেলে। পৌঁছে গেছি। ঈশান সিটবেল্ট খুলে উঠে দাঁড়ালো। প্লেন থেকে নামতেই একরাশ ঠান্ডা বাতাস এসে তার শরীর ছুঁয়ে গেল। পেছনে ড্যানিয়েল আর বাকি সহকারীরা তাদের জিনিসপত্র নিয়ে আসছে। এয়ারপোর্টের ভেতরে ঢোকার সাথে সাথে তাদের অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত ছিল চুক্তি করতে আসা কোম্পানির ম্যানেজার। হাস্যোজ্জ্বল মুখে তিনি এগিয়ে এসে ঈশানকে একতোড়া তাজা ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন। স্যার, আপনাকে স্বাগত। আপনার আগমন আমাদের জন্য খুবই আনন্দের। ধন্যবাদ। এয়ারপোর্ট থেকে বেরিয়ে তারা দেখল 3টা কালো ছকছকে বিলাসবহুল গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। ম্যানেজার ঈশানকে সামনের গাড়ির পেছনের সিটে উঠে বসতে ইশারা করলেন। ঈশান গাড়িতে বসতে ম্যানেজার নিচে অন্য একটা গাড়িতে উঠলেন, আর ড্যানিয়েল বাকি সহকারীদের নিয়ে তৃতীয় গাড়িতে উঠল। গাড়িগুলো মসৃণ গতিতে নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তা ধরে এগিয়ে চলল। কিছুক্ষণের মধ্যে গাড়িগুলো একটা লাক্সারিয়াস 5 স্টার হোটেলের সামনে এসে থামল। হোটেলের কর্মীরা দ্রুত এগিয়ে এসে গাড়ির দরজা খুলে দিল। ম্যানেজার অত্যন্ত সম্মানের সাথে ঈশানকে হোটেলের ভেতরে নিয়ে গেলেন এবং তাকে সরাসরি তার নির্ধারিত কক্ষে পৌঁছে দিলেন। স্যার, এটি আপনার ফুড। আশা করি আপনার পছন্দ হবে। আগামীকাল সকাল 11টায় আমাদের ডিল ফাইনাল হবে। আমি ঠিক সময়ের মতো এসে আপনাকে নিয়ে যাব। আপনার যদি কোনো প্রয়োজন হয় আমাকে জানাতে দ্বিধা করবেন না। ঠিক আছে, ধন্যবাদ। ম্যানেজার চলে যেতে ঈশান ঘরে ঢুকল।
প্রশস্ত কক্ষটি আধুনিক আসবাবপত্র আর দারুণ সব সুযোগ সুবিধায় সজ্জিত। কাঁচের দেয়াল ভেদ করে বাইরের শহরের ঝলমলে দৃশ্য দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে ড্যানিয়েল ভেতরে এলো। তার হাতে ঈশানের ট্রলি ব্যাগ, ল্যাপটপ ব্যাগ আর ডিলের ফাইলপত্র। স্যার, আপনার জিনিসপত্র আর ফাইলগুলো নিয়ে এসেছি। ডিলের সব কিছু সম্পন্ন করে রেখেছি, তবু একবার আপনি দেখে নিলে ভালো হতো। ঠিক আছে। ড্যানিয়েল ফাইলগুলো টেবিলে রেখে চলে গেল। ঈশান ধীরে ধীরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। দিনের ক্লান্তি তখনও তার শরীরে লেগে আছে, কিন্তু মনের ভেতরের শূন্যতা যেন কোনো ক্লান্তি মানতে চায় না। ফ্রেশ হয়ে ঈশান বেলকনিতে গিয়ে দাঁড়ালো। তার সামনে নিউ ইয়র্কের আকাশচুম্বী অট্টালিকাগুলো আলো ঝলমলে সাজে সেজে উঠেছে। দূর থেকে ভেসে আসছে শহরের কোলাহল, কিন্তু ঈশানের মনে তখন গভীর নীরবতা। সে আকাশ পানে তাকিয়ে নিজের মনে বলে উঠল, এখানেও সেই একই শূন্যতা, এত আলো, এত জলকানি, কিন্তু আমার ভেতরের অন্ধকারটা যেন আরও গভীর হয়ে যাচ্ছে। এই সাফল্যের পাহাড় ডিঙিয়ে আমি কোথায় যাব? কিসের জন্য এই সব অর্জন? যাদের জন্য এই সব স্বপ্ন দেখেছিলাম, আজ তারা কেউ নেই। এই একাকিত্ব থেকে আমার কি মুক্তি নেই? ঈশানের এই একাকিত্ব কি তার নতুন জীবনে কোনো মোড় আনবে, নাকি রহস্যময় অতীতের হাতছানি তাকে আরও গভীরে টানবে? বেলকানিতে দাঁড়িয়ে ঈশান যখন তার ভেতরের শূন্যতা অনুভব করছিল, তখনই তার মনে পড়ল রাতের খাবারের কথা। যদিও তার চারপাশে বিলাসের কোনো অভাব নেই, তবুও এই একাকিত্ব তাকে এক ভিন্ন জগতে নিয়ে যায়। সে বেলকানি থেকে ফিরে আসে, ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 8টা পেরিয়েছে। ঈশান ফোন হাতে নিয়ে রুম সার্ভিসে ফোন করে তার জন্য ডিনার অর্ডার করে। মিনিট বিশেকের মধ্যে হোটেলের কর্মীরা ট্রেতে করে সুস্বাদু খাবার নিয়ে আসে। যদিও তার সামনে পরিবেশন করা হলো বিদেশি কুইজিন, ঈশানের মন খুঁজছিল তার প্রিয় বাংলাদেশি খাবার। তবু কোনো রকমে সে রাতের খাবার শেষ করে। খাবার শেষে ঈশান ল্যাপটপ খুলে বসে কিছু জরুরি ইমেইল চেক করে। যদিও ড্যানিয়েল বলেছিল ফাইলগুলো পরীক্ষা করতে, ঈশানের মন তাতে বসছিল না। সে ফাইলগুলো একপাশে রেখে দেয়, কারণ তার বিশ্বাস ড্যানিয়েল কাজটা নিখুঁতভাবেই করেছে। রাত বাড়ার সাথে সাথে ঈশানের চোখে ক্লান্তি নেমে আসে। সে বিছানায় গা এলিয়ে দেয়। নিউ ইয়র্কের আলোর ঝলকানি জানলার কাঁচ ভেদ করে তার কক্ষে প্রবেশ করলেও তার চোখে ঘুম আসতে বেশি দেরি হয় না। এক অজানা ভবিষ্যতের স্বপ্ন দেখতে দেখতে সে গভীর ঘুমে তলিয়ে যায়। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি, কিন্তু ঈশানের রুটিন বাঁধা জীবন তাকে ঠিক ভোর 4টায় বিছানা ছাড়তে বাধ্য করে। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙতে সে উঠে পড়ে, অজু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে। কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করার পর ফজরের আজান দিলে নামাজ পড়ে নেয়। এরপর প্রায় 1 ঘন্টা হালকা ব্যায়াম করে সে সকাল 6:30টার দিকে আবার কিছুটা ঘুমিয়ে নেয়, এবং ঠিক সকাল 8:30টায় তার ঘুম ভাঙে। ঈশান ফ্রেশ হয়ে নিচে নেমে আসে নাস্তা করার জন্য। হোটেলের রেস্টুরেন্টে গিয়ে সে সকালের নাস্তা সেরে নেয়। এরপর আবার নিজের কক্ষে ফিরে এসে সে প্রস্তুতি নিতে শুরু করে। ড্যানিয়েলের দেওয়া ল্যাপটপ ব্যাগ আর ডিলের ফাইলগুলো হাতের কাছে গুছিয়ে রাখে। সব কিছু প্রস্তুত করে সে ঘড়ির দিকে তাকায়। সকাল 11:15। ঠিক তখনই দরজায় টোকা পড়ে। ঈশান বুঝতে পারে ম্যানেজার এসেছেন। দরজা খুলতে ম্যানেজার হাসি মুখে তাকে অভিবাদন জানান। গুড মর্নিং স্যার, আশা করি আপনার রাতটি ভালো কেটেছে। গুড মর্নিং। হ্যাঁ, ভালো কেটেছে। আপনার যদি কোনো সমস্যা না হয় তাহলে আমরা কি এখন মিটিংয়ের জন্য বেরোতে পারি? ঠিক আছে। এই ড্যানিয়েল, ফাইলগুলো গুছিয়ে নাও, আমরা এখন রওনা দেব। ড্যানিয়েলের দ্রুততার সাথে টেবিলের উপর রাখা ফাইলগুলো তার ব্যাগে ঢুকিয়ে নেয়। ঈশান সামনে হাঁটে, পেছনে ম্যানেজার, ড্যানিয়েল এবং বাকি সহকারীরা। হোটেলের লবি পেরিয়ে তারা বাইরে আসে। সে কালো গাড়ি 3টা প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। ম্যানেজার ঈশানকে সামনের গাড়িতে বসিয়ে দেন। বাকিরা যার যার নির্দিষ্ট গাড়িতে উঠে বসে। গাড়িগুলো নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তা ধরে তীব্র গতিতে ছুটতে থাকে। কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে থামে একটা বিশাল কর্পোরেট ভবনের সামনে। এটা এই কোম্পানির হেড ব্রাঞ্চ, যার সাথে ঈশানের $2 কোটি চুক্তি হতে চলেছে। গাড়ির দরজা খুলতেই ঈশান নেমে আসে। তার পেছনে ড্যানিয়েলরা এবং ম্যানেজার। ভেতরে ঢুকতে অফিসের সকল কর্মচারীরা একযোগে উঠে দাঁড়ায় এবং ঈশানকে সম্মান জানায়। মনে হচ্ছে তাদের আগে থেকে ঈশানের আগমনের খবর দেওয়া হয়েছিল। ঈশানের চোখে মুখে কোনো ভাবান্তর নেই। সে তার স্বভাবসিদ্ধ গম্ভীরতা নিয়ে হেঁটে চলে। ম্যানেজার ঈশানকে নিয়ে সরাসরি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ এমডির কক্ষে প্রবেশ করেন। এমডি ঈশানকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। তার চোখে মুখে এক ধরনের মুগ্ধতা আর সমীহের ছাপ স্পষ্ট। এমডি উষ্ণ অভ্যর্থনা জানিয়ে,
মিস্টার ঈশান, আপনাকে স্বাগতম। আপনার আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। ধন্যবাদ, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। এরপর তাদের মধ্যে কিছুক্ষণ কুশল বিনিময় হয়। পরিবেশটা হালকা হতে শুরু করে। ঈশানের চোখে তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত দৃষ্টি। এরপরই শুরু হয় তাদের সে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের পালা। ঈশান এবং এমডির কুশল বিনিময়ের পর পরিবেশটা বেশ আন্তরিক হয়ে ওঠে। এমডির চোখে মুখে স্পষ্টতই এক ধরনের উত্তেজনা। তিনি হয়তো এই ডিলটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ঈশানের চোখে অবশ্য কোনো ভাবান্তর নেই, তবে তার তীক্ষ্ণ দৃষ্টি বলে দিচ্ছে সে পরিস্থিতির প্রতিটি দিক গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মিস্টার ঈশান, আমরা আপনার কোম্পানির সাথে এই চুক্তিটা করতে পেরে সত্যি আনন্দিত। আমরা বিশ্বাস করি এটি আমাদের উভয় প্রতিষ্ঠানের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। আমরাও একই বিশ্বাস করি। আশা করি এই চুক্তি দীর্ঘমেয়াদী এবং ফলপ্রসূ হবে। এমডি তার টেবিলের উপর রাখা মোটা ফাইলগুলো ঈশানের দিকে এগিয়ে দিলেন। ফাইলগুলোর উপরে পরিষ্কার অক্ষরে লেখা MOU স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট। ঈশান ফাইলগুলো হাতে নিয়ে প্রথম পৃষ্ঠায় চোখ বোলালো। তার প্রতিটি নড়াচড়ায় এক ধরনের স্থিরতা আর কর্তৃত্ব ফুটে ওঠে। সে পাতা উল্টাতে শুরু করলো। প্রতিটি ধারা উপধারা গভীর মনোযোগ দিয়ে দেখছে, যেন সে একটা ছোট্ট ভুলও এড়িয়ে যেতে রাজি নয়। ড্যানিয়েল ততক্ষণে তার পাশে এসে দাঁড়িয়েছে, সামান্য উদ্বেগের ছাপ তার চোখে। যদিও সে নিশ্চিত সব ফাইল নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, তবুও ঈশানের এই সূক্ষ্ম পর্যবেক্ষণ তাকে কিছুটা চিন্তায় ফেলে দেয়। ঈশান প্রায় 10 মিনিট ধরে ফাইলগুলো মনোযোগ দিয়ে দেখল। তার ভ্রু সামান্য কুঁচকে উঠল এক জায়গায়, তারপর আবার স্বাভাবিক হয়ে গেল। এমডি এবং রুমের বাকি সবাই তখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল। ঈশানের একটা মন্তব্য বা একটা প্রশ্নই হয়তো তাদের চিন্তার কারণ হতে পারত, কিন্তু ঈশান কোনো প্রশ্ন করল না। সে ধীরে ধীরে কলম হাতে নিল এবং চুক্তির শেষ পৃষ্ঠায় তার স্বাক্ষর করে দিল। ঈশান ফাইলটা এমডির দিকে ঠেলে দেয়। ডিল কমপ্লিট, থ্যাংক ইউ। এমডির মুখে এক ঝলক স্বস্তির হাসি ফুটে উঠল। তিনি দ্রুত কলম হাতে নিয়ে ঈশানের স্বাক্ষরের পাশে নিজের স্বাক্ষর করলেন। এরপর হাত বাড়িয়ে দিলেন হ্যান্ডশেকের জন্য। কংগ্রাচুলেশন মিস্টার ঈশান, এটি একটি নতুন শুরু করার জন্য চমৎকার পদক্ষেপ। কংগ্রাচুলেশন ইউ টু। চুক্তিপত্র আদান প্রদানের পর এমডি ঈশানকে লাঞ্চের প্রস্তাব দিলেন। মিস্টার ঈশান, যদি আপনার কোনো জরুরি কাজ না থাকে তাহলে আমাদের সাথে লাঞ্চ করে গেলে খুশি হব। ঠিক আছে, আমার হাতে কিছুটা সময় আছে। এমডির মুখে হাসি আরও চওড়া হলো। তিনি বুঝতে পারলেন ঈশান এই সম্পর্কের প্রতি গুরুত্ব দিচ্ছে। এরপর তারা সবাই মিলে লাঞ্চের জন্য প্রস্তুতি নিতে শুরু করলো। এই চুক্তি শুধু একটা ব্যবসায়িক লেনদেন নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে ঈশানের ব্যক্তিগত জীবনের এক জটিল অধ্যায়। এই নতুন সম্পর্ক কি তার পুরনো ক্ষতগুলোকে সারিয়ে তুলবে, নাকি আরও নতুন কোনো রহস্যের জাল বুনবে? এমডির সাথে লাঞ্চ শেষ করে দুপুর দুটোই ঈশান তার দলবল নিয়ে বিদায় নিল। সবাই বেশ হাসি খুশি, বিশেষ করে ড্যানিয়েল, কারণ $2 কোটি ডিলটা সফলভাবে সম্পূর্ণ হয়েছে। তাদের সব ব্যাগপত্র আগেই গাড়িতে তুলে নেওয়া হয়েছিল, তাই সরাসরি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলো তারা। গাড়িগুলো মসৃণ গতিতে ছুটে চলছিল নিউ ইয়র্কের রাস্তায়। হঠাৎই ঈশান যে গাড়িতে ছিল সেটার একটা জায়গা পাংচার হয়ে গেল। ঝাঁকুনি দিয়ে গাড়িটা থেমে যেতে অন্য গাড়িগুলো ব্রেক কষল। ড্রাইভার দ্রুত নেমে গিয়ে চাকা পরিবর্তনের কাজ শুরু করলো। ঈশানও গাড়ি থেকে নেমে দাঁড়ালো। পাশে ছিল একটা বড় ভার্সিটি। ঠিক তখনই ক্লাস শেষ হওয়ায় শিক্ষার্থীরা বেরিয়ে আসছিল। কোলাহল আর তরুণ মুখের ভিড়ে ঈশানের চোখ আটকে গেল একটা মেয়ের উপর। মেয়েটা তার বান্ধবীদের সাথে প্রাণ খুলে হাসছিল। তার হাসি যেন চারপাশের কোলাহলকেও ঝাঁপিয়ে যাচ্ছিল। ঈশান এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইল। তার মনে হলো সে যেন এক ঝলকের জন্য থমকে গেছে। মেয়েটা তার বান্ধবীদের সাথে গল্প করতে করতে এগিয়ে আসছিল। ঈশান মুগ্ধ হয়ে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল যেন বহু বছর পর সে কোনো এক পরিচিত মুখ দেখছে। মেয়েটা হয়তো ঈশানকে খেয়াল করেনি, তার খেয়াল তখনও বান্ধবীদের সাথে গল্পে মগ্ন। তারা ঈশানকে পাশ কাটিয়ে চলে গেল। ঈশান তখনও সে অদেখা মোহিনীর দিকেই তাকিয়েছিল। তার মনে হচ্ছিল এ যেন কোনো পরিচিত সুর, যা বহু বছর পর আবার বেজে উঠল। হঠাৎ ড্যানিয়েলের ডাকে ঈশানের ঘোর কাটল। স্যার, চাকা ঠিক হয়ে গেছে, আমরা এখন যেতে পারি। ঈশানের হুঁশ ফিরল। সে দ্রুত গাড়িতে উঠে বসলো। গাড়িটা একটানে এয়ারপোর্টে চলে গেল।
ঈশান প্লেনে বসে চোখ বন্ধ করল, কিন্তু তার মনের কোণে তখনও সেই মেয়েটির মুখ ভাসছিল। কে এই মেয়ে? কেন তাকে দেখে তার এমন অদ্ভুত অনুভূতি হলো? তার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ভাবতে ভাবতে সে গভীর ঘুমে তলিয়ে গেল। দীর্ঘ ফ্লাইটের পর রাত প্রায় 8টার দিকে ঈশান কানাডার ব্রিডল পাথে তার বিলাসবহুল বাড়িতে এসে পৌঁছালো। দিনভর ক্লান্তি আর মনের মধ্যে জমে থাকা হাজারো প্রশ্ন তাকে নিস্তেজ করে দিয়েছিল। বাড়িতে ঢুকেই সে সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আজ তার শরীর এতটাই ক্লান্ত ছিল যে সে আর দেরি না করে দ্রুত রাতের খাবার শেষ করলো। খাবার শেষে ঈশান নিজের রুমে ফিরে বিছানায় গা এলিয়ে দিল। সারাদিনের ক্লান্তি তাকে গ্রাস করলেও তার মন জুড়ে ছিল শুধু সেই ভার্সিটির মেয়েটি। তার হাসি, তার চোখের চাহনি সব কিছুই যেন ঈশানের স্মৃতিতে গেঁথে গিয়েছিল। ঈশান বালিশে মুখ গুজে মৃদু স্বরে বলল, কে তুমি? কেন তোমার হাসি আমাকে এত চেনা মনে হলো? এই পৃথিবীতে যেখানে আমি নিজেকে এতটা একা অনুভব করি, সেখানে তোমার এক ঝলক উপস্থিতি কেন আমার এই একাকিত্বকে আরও বাড়িয়ে দিল? তোমার হাসিতে এমন কী ছিল যা আমার ভেতরের ক্ষতগুলোয় নতুন করে আঘাত হানল? তুমি কি সত্যি অপরিচিতা, নাকি আমার অতীতের কোনো লুকানো অধ্যায়ের অংশ? ঈশান ঘুমিয়ে পড়ে। রাত গভীর হয়, কিন্তু আমাদের মনে কিছু প্রশ্ন রয়ে গেল। কে ছিল সেই মেয়েটি? এই নতুন মুখ কি ঈশানের জীবনে কোনো নতুন মোড় আনবে, নাকি এটাও তার অতীতের মতোই এক রহস্য হয়ে থাকবে? পরের দিন সকালে ঈশান তার অফিসে বসেছিল, যেন তার মনে এক অস্থিরতা কাজ করছিল। ডিলের সাফল্য তাকে তৃপ্তি দিলেও গতরাতে দেখা সে অচেনা মেয়েটির মুখ তার মন থেকে মুছে যায়নি। সে তার ল্যাপটপে কিছু জরুরি কাজ সারছিল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল তাশরিফ নামটি। ঈশান কিছুটা চমকে উঠল। তাশরিফ সাধারণত এই সময় তাকে ফোন করে না, যদি না খুব জরুরি কিছু ঘটে। ঈশান কলটি ধরতেই ওপাশ থেকে তাশরিফের উদ্বিগ্ন কণ্ঠস্বর শোনা গেল। হ্যাঁ, হ্যালো ঈশান বন্ধু, আমি না অনেক বড় বিপদে পড়ে গিয়েছি। ঈশান কণ্ঠে উদ্বেগ ফুটিয়ে তুলে, কি বিপদ তাশরিফ? সব ঠিক আছে তো? তুই তো জানিস আমার কোম্পানি দেশে টপে ওঠার পর থেকে একের পর এক ঝামেলায় পড়েছি। সেটা তো বুঝলাম, কিন্তু এখন কি হয়েছে সেটা একটু খুলে বল। আমি প্রথমে থাকলেও দ্বিতীয়তে যে কোম্পানিটি আছে সেটি আমার সাথে শুধু টক্কর দিতে চাইছে, কিন্তু সফল হচ্ছে না। আর সেই কোম্পানির মালিক আর কেউ নয়, ওই শালা মন্ত্রী। কি? এই মন্ত্রীর বাচ্চা তার কোম্পানিকে এত দূরে নিয়ে গেছে যে এখন সেটা দেশের দ্বিতীয় নম্বরে আছে? হ্যাঁ, এই শালা তো আমার সাথে ব্যবসায় টক্কর দিতে পারছে না, তাই এখন নিজের ক্ষমতা নিয়ে আমাকে টক্কর দিতে চাইছে। বিশ্বাস কর ঈশান, এই 2 মাসে আমার প্রায় 250 কোটি টাকা লস করেছে। তার সাহস কীভাবে হয় এত কিছু করার? আর তাছাড়া তুই এটা আমাকে আগে জানাসনি কেন? তুই এমনিতেই তোর কোম্পানিকে নিয়ে টেনশনে থাকিস, ব্যস্ত থাকিস, তাই ভাবলাম যে তোকে আর এক্সট্রা কোনো টেনশন দেওয়ার দরকার নেই। কিন্তু এখন এই মন্ত্রীর বাচ্চা যে বাড়া বেড়েছে, তাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। ও তো শুধু আমার 250 কোটি টাকা লস করেনি, আমার কোম্পানি থেকে অনেক দক্ষ লোক বেশি টাকার লোভ দেখিয়ে ওর কোম্পানিকে নিয়ে হয়েছে। এভাবে যদি আর এই মাসটাও যায়, তাহলে দেশের টপে কি আমরা তো একেবারে কোম্পানিটাই দেউলিয়া হয়ে যাবে। এটা সত্যি অনেক বড় সমস্যা, কিন্তু এখন কি করা যায়? তাকে তো একটা শিক্ষা দিতেই হবে। বন্ধু, তুই দেশে আয়। এই, তুই কি পাগল হয়ে গিয়েছিস? কী সব বলছিস এগুলা? হ্যাঁ ঈশান, আমি ঠিকই বলছি, প্লিজ তুই দেশে আয়। এটা কিন্তু ভুলে যাস না, এটা কিন্তু তোর নিজেরই কোম্পানি ছিল। তুই কি পারতি তোর নিজের কোম্পানির ক্ষতি করে দিতে? কিন্তু তাশরিফ, আমার বর্তমানে কিছুতেই দেশে যাওয়া সম্ভব নয়। কিভাবে যাই ওই দেশে বল? কিভাবে দেশে আসবো মানে? তুই কি তাদের জন্য দেশে আসবি নাকি? তুই আসবি কোম্পানির জন্য, তোর এই বন্ধুর জন্য। তোর কি মনে আছে ঈশান, আমরা শেষ করে একসাথে একটু ঘুরছিলাম? শুধু কোম্পানির জন্য নয়, তোকে সত্যি অনেক মিস করেছি। প্লিজ একটু দেশে আয়। তাশরিফ, তুই ব্যাপারটা বোঝ। আমি তো বললাম আমার কিছুতে যাওয়া সম্ভব নয়। তুই কেন আসতে পারবি না বল? তুই কি আজও ওই সব জিনিস মাথায় রেখে ঘুরিস? তোকে তো বললাম ওইগুলো ভুলে যা, নিজের একটা খারাপ সময় ভেবে ভুলে যা। ক্ষতিতে তারা তোর করছে, তাহলে তাদের জন্য তুই কেন নিজেকে কষ্ট দিবি? ঈশান তখন চুপ হয়ে গেল। তার মুখে কোনো কথা জোগালো না। তাশরিফের কথাগুলো তার পুরনো ক্ষতগুলো যেন নুন ছিটিয়ে দিল। তাশরিফ হতাশা ভরা কণ্ঠে, হ্যাঁ ঈশান, প্লিজ বন্ধু আমার দেশে আয়, প্লিজ শুধু আমার জন্য আয়। ঈশান তখনও চুপ। তাশরিফের নীরবতা তাকে আরও হতাশ করলো। তার মানে তুই সত্যি আসতে চাচ্ছিস না? আমাকে আসলেই মনে হয় তুই কখনো নিজের বন্ধু ভাবিসনি। থাক, তোর আশা লাগবে না, আর আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে জোর করলাম।
ঠিক আছে তাশরিফ, আমি আসবো তোর জন্য, সেই কোম্পানির জন্য, সেই মন্ত্রীকে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু সেই তাদের জন্য নয়। আমি আসছি, 1 মাসের জন্য আমি আসছি। এরপর তারা কল কেটে দিল। ঈশান তখন একটা দীর্ঘশ্বাস ছাড়ল, মাথা নিচু করে চুলগুলো টেনে ধরে নিজেই নিজেকে প্রশ্ন করে বলল, হ্যাঁ, এটা তো সত্যি, ক্ষতি তো তারা আমার করেছে, তাহলে কেন আমি কষ্ট পাবো? না, আমি যাব। ঈশান তৎক্ষণাৎ ড্যানিয়েলকে ডাকলো। ড্যানিয়েল কেবিনে ঢুকতেই ঈশান তাকে বসতে ইশারা করলো। স্যার, কোনো এমার্জেন্সি দরকার নাকি? আমি যাব। হ্যাঁ ড্যানিয়েল, আগামীকাল থেকে টানা 1 মাস তোমাকে কোম্পানি চালাতে হবে, কোম্পানির সব দায়িত্ব পালন করতে হবে। স্যার, হঠাৎ এই সিদ্ধান্ত কারণ কি জানতে পারি? আমি 1 মাসের জন্য ছুটিতে যাচ্ছি, তাই তোমাকে এই সব দায়িত্ব পালন করতে হবে। স্যার, কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? ঈশান সম্মতি দিলে ড্যানিয়েল বলল, স্যার, এর আগে আমি অনেকবার আপনাকে বলেছিলাম একটু ছুটি কাটাতে, কিন্তু আপনি একদিনের জন্য কখনো ছুটি কাটাননি। হঠাৎ আজকে 1 মাস। আমি বাংলাদেশে যাচ্ছি, আমার সেখানে গুরুত্বপূর্ণ কাজ আছে। কাজ শেষ করে যথাসময়ে আমি আবার এখানে ফিরব। তবে এই 1 মাস আমাকে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাবে না, কোনোভাবে আমার সাথে যোগাযোগ করতে পারবে না। আমি আগামীকাল সকাল ভোরে রওনা দেব, তাই তুমি ফ্লাইট রেডি করো। স্যার, আপনার সাথে কি কেউ যাবে? না, আমি একাই যাব, তাই একজনের জন্যই প্রয়োজনীয় সকল কিছু ব্যবস্থা করো। ড্যানিয়েল তখন হ্যাঁ বোধক মাথা নেড়ে ঈশানের কেবিন থেকে চলে গেল। ঈশান চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করল। তার মনে তখন এক মিশ্র অনুভূতি। দীর্ঘকাল পর সে ফিরে যাচ্ছে সেই দেশে, যে দেশ তাকে একসময় সব কিছু দিয়েছিল, আবার কেড়েও নিয়েছিল। এই 1 মাস কি তার অতীতের সকল রহস্যের জট খুলবে, নাকি আরও নতুন কোনো জটিলতার সৃষ্টি হবে? আমরা কি ঈশানের অতীত জানতে পারবো? ঈশানের এই সিদ্ধান্ত তার জীবনে কি পরিবর্তন আনবে? বাংলাদেশে তার জন্য কি অপেক্ষা করছে? চলুন দর্শক, এগিয়ে যায়। আমার আর তর হয়েছে না, কারণ বাংলাদেশে সেরা কিছু অপেক্ষা করছে। ড্যানিয়েল চলে যেতে ঈশান চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করল। তার মনে তখন এক মিশ্র অনুভূতি। দীর্ঘকাল পর সে ফিরে যাচ্ছে সেই দেশে, যে দেশ তাকে এক সময় সব কিছু দিয়েছিল, আবার কেড়েও নিয়েছিল। রাতের খাবার শেষ করে ঈশান তার ব্রিডাল পাথের বিলাসবহুল বাড়ির বেলকনিতে গিয়ে দাঁড়ালো। টরন্টোর নিস্তব্ধ রাতের আলো তার চোখে বিলাসিতা এনে দিলেও তার মন তখনও অতীতে ডুবে। আকাশের দিকে তাকিয়ে সে নিজের মনেই বলল, আবার সেই ভূমিতে ফিরছি, যেখানে আমার সব কিছু শুরু হয়েছিল আর সব কিছু শেষও হয়ে গিয়েছিল। কত স্মৃতি, কত স্বপ্ন, কত ব্যথা, সব যেন আবার নতুন করে জীবন্ত হয়ে উঠছে। আমি কি প্রস্তুত এসবের মুখোমুখি হওয়ার জন্য? এই ফিরে যাওয়া কি নতুন কোনো পথ দেখাবে, নাকি পুরনো ক্ষতগুলোকে আরও গভীর করবে? জানি না কি অপেক্ষা করছে আমার জন্য, শুধু জানি এবার আর আমি দুর্বল হয়ে ফিরছি না। পরের দিন সকাল 6টা। ঈশান তার প্রাইভেট জেটে বসে আছে। কিছুক্ষণের মধ্যে প্লেনটি উড়াল দেবে তার সেই জন্মভূমির উদ্দেশ্যে, যে জন্মভূমি কিনা তাকে সবই দিয়েছিল, ভালোবাসা, মায়া, মমতা, আদর, স্নেহ। কিন্তু সেই মাতৃভূমি তার থেকে সব কেড়ে নেয়। আজ আবার সে সেই জায়গার উদ্দেশ্যে রওনা হলো যেখানে জড়িয়ে আছে তার হাজারো স্মৃতি। ঈশান চোখ বন্ধ করলো। ধীরে ধীরে তার চোখে ঘুম নেমে এলো। দর্শক চলুন এই ফাঁকে আপনাদেরকে তাশরিফের পরিচয়টা দিয়ে আসে। তাশরিফ হচ্ছে ঈশানের বেস্ট ফ্রেন্ড। সে কলেজ লাইফ থেকে তাদের বন্ধুত্ব। ঈশান বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পর একমাত্র এই তাশরিফের সাথে যোগাযোগ করেছে। আর তাশরিফ যে বলেছিল এটা একসময় তোরও কোম্পানি ছিল, এটার মানে আমরা আরও পরে জানতে পারবো। আপাতত গল্পে ফিরি, চলুন। এভাবে দেখতে দেখতে সময় চলে যায়। দীর্ঘ 17 ঘন্টা পর ঈশানের প্রাইভেট জেট ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে। বিমানটি হয়তো এই প্রথমই মাটি স্পর্শ করেছে, কিন্তু বিমানের মালিকের এই মাটির সাথে জড়িয়ে আছে কতই না মধুর এবং তিক্ত স্মৃতি। বিমান থেকে নেমে ঈশান যখন এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করে তখনই তাশরিফকে দেখতে পায়। সে অধীর আগ্রহে ঈশানের দিকে তাকিয়েছিল। ঈশানকে দেখা মাত্রই তাশরিফ দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। তাদের বন্ধুত্ব যেন সময়ের বাঁধাকে ভেঙে দিয়েছে। বন্ধু, বিশ্বাস করতে পারছি না তুই এসেছিস, তোকে দেখে কি যে ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ তাশরিফ, আমিও তোকে দেখে খুব খুশি। অনেক দিন পর দেখা। কেমন আছিস তুই? আমি তো ভালো নেই, দেখলি তো কি অবস্থা। তোর মতো একটা বন্ধুকে এতদিন দেখতে পাইনি, কিন্তু তুই কেমন আছিস? এত রোগা হয়ে গেছিস। সব ঠিক আছে, চিন্তা করিস না। এরপর তারা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়।
তাশরিফ একটা কালো বিলাসবহুল গাড়ি নিয়ে এসেছিল। তারা দুজনে পেছনের সিটে বসে, ড্রাইভার আর অন্য দুজন কর্মচারী সামনে বসেছিল। গাড়ি চলতে শুরু করতে তাশরিফ মন্ত্রীর ব্যাপারে কথা বলতে উদ্যোগী হলো। জানিস ঈশান, ওই মন্ত্রীশালা। তাশরিফ কথাটা শেষ করার আগে ঈশান তার দিকে তাকিয়ে ইশারায় চুপ করতে বলল। তাশরিফ বুঝতে পারল গাড়িতে আরও লোকজন আছে, তাই এসব কথা এখন বলা ঠিক হবে না। সে চুপ করে গেল। ঈশান জানলার দিকে তাকিয়ে রইল। গাড়ির কাঁচ ভেদ করে সে ঢাকার পরিচিত রাস্তাঘাট, মানুষজন আর কোলাহল দেখছে। এই শহরের প্রতিটি ধূলিকণায় যেন তার ফেলে আসা জীবনের প্রতিচ্ছবি লুকিয়ে আছে। গাড়িটা ঢাকা শহরের পরিচিত পথ ধরে এগিয়ে গিয়ে থামল তাশরিফের বাড়ির সামনে। একসময় এই বাড়িটাও ঈশানের কাছে নিজের বাড়ির মতোই ছিল। গাড়ি থেকে নেমে ঈশান যখন ভেতরে প্রবেশ করল, তাশরিফের কর্মচারীরা ততক্ষণে ঈশানের ব্যাগপত্র গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসছিল। ভেতরে ঢুকতেই তাশরিফের বাবা মা ঈশানকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়লেন। তাদের চোখে মুখে দীর্ঘদিনের অপেক্ষার ছাপ স্পষ্ট। ঈশান বাবা, অবশেষে এলি তুই। আমরা তোর জন্য কতদিন ধরে অপেক্ষা করছি জানিস? আন্টি, কেমন আছেন আপনারা? ক্ষমা করবেন, আসতে অনেক দেরি হয়ে গেল। আরে বাবা, কি বলছিস? তুই যে এসেছিস সেটাই আমরা খুশি। তোর জন্য সবসময় আমাদের দরজা খোলা। তোর খবর সব তাশরিফের কাছ থেকে পেতাম। কানাডায় ভালো আছিস তো? হ্যাঁ আঙ্কেল, ভালো আছি, আপনাদের দোয়া। কিছুক্ষণ কুশল বিনিময়ের পর তাশরিফ ঈশানকে তার জন্য নির্দিষ্ট করা কক্ষে নিয়ে গেল। এটা সেই কক্ষ যেখানে ঈশান তার কলেজ জীবনে অনেক সময় কাটিয়েছে। রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, যেন ঈশানের জন্যই প্রস্তুত রাখা হয়েছিল। ঈশান রুমে ঢুকে ব্যাগ রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। দীর্ঘযাত্রার ক্লান্তি তার শরীরকে অবশ করে দিলেও মনের ভেতর তখন এক দৃঢ় প্রতিজ্ঞা। ফ্রেশ হয়ে এসে সে বিছানায় বসে। ঠিক তখনই তাশরিফ রুমে প্রবেশ করে। তার মুখে এখন আর সে উদ্বিগ্নতার ছাপ নেই, বরং এক ধরনের প্রত্যয়। তাহলে মন্ত্রীকে একটা উচিত শিক্ষা দেওয়ার পালা, কি বলিস বন্ধু? হ্যাঁ, শিক্ষা তো দিতেই হবে, তবে এইবার এমন শিক্ষা দেব যা সে জীবনেও বলতে পারবে না। কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না, আমাদের প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে ফেলতে হবে। আমি জানি তুই পারবি। আমার কোম্পানিটাকে তো শুধুই ধ্বংস করেনি, আমার আত্মসম্মানেও আঘাত করেছে। আমি সব শুনেছি। 250 কোটি টাকা ক্ষতি আর দক্ষ লোকবল কেড়ে নেওয়া, এটা স্রেফ ব্যবসা নয়, এটা ব্যক্তিগত আক্রমণ। তাহলে কি করা যায়? তোর মাথায় কিছু এসেছে? আমরা প্রথমে মন্ত্রীর কোম্পানির দুর্বল জায়গাগুলো খুঁজে বের করব। তাদের সাপ্লাই চেইন, ফিনান্সিয়াল স্ট্রাকচার, এমনকি তাদের কর্মীর অসন্তোষের বিষয়গুলো দেখতে হবে। এরপর আমরা এমনভাবে আঘাত করব যেন তারা ঘুরে দাঁড়ানোর সুযোগ না পায়। কিন্তু কিভাবে? ওরা তো সরকারের ছত্রছায়ায় থাকে। সরকার বা ক্ষমতার ছায়া যারা থাকে তাদের দুর্বলতা তত বেশি থাকে। আমরা সরাসরি ব্যবসায়িক দিক থেকে লড়ব, তবে শুধু টাকা দিয়ে নয়, বুদ্ধি দিয়ে। তাদের সবথেকে বড় দুর্বলতা হলো তারা মনে করে আমরা দুর্বল, আর এটাই আমাদের শক্তি। তাহলে প্রথম পদক্ষেপ কি হবে? প্রথমে আমাদের দুজন বিশ্বস্ত লোক লাগবে, যারা আমাদের হয় মন্ত্রীর কোম্পানির ভিতরে তথ্যগুলো জোগাড় করতে পারবে। তারপর আমরা তাদের প্রতিটি পদক্ষেপ নিজেদের সুবিধার জন্য ব্যবহার করব, আর এটা এমনভাবে হবে যেন বাহিরের কেউ বুঝতে না পারে যে এর পেছনের আসল কারিগর কে। ঠিক আছে, আমি লোকজনের ব্যবস্থা করেছি, তোর উপর আমার পুরো বিশ্বাস আছে। ঈশান তখন বিছানায় হেলান দিয়ে ছাদের দিকে তাকিয়েছিল। তার মন অস্থির, কিন্তু মুখে দৃঢ়তার ছাপ। এই যুদ্ধ শুধু তাশরিফের কোম্পানির জন্য নয়, এই যুদ্ধ তার নিজের হারানো সম্মান, ভালোবাসা আর অতীতের প্রতিশোধের জন্য। সে জানে এই পথ সহজ হবে না, কিন্তু সে প্রস্তুত। এখন কি তাদের পরিকল্পনার প্রথম ধাপ শুরু হবে, নাকি এই প্ল্যানিংয়ের মাঝে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঈশানের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেবে? রাতের খাবারের টেবিলে তাশরিফের পরিবারের সঙ্গে ঈশানের দীর্ঘদিনের চাপা নীরবতা ভেঙে এক অন্তরঙ্গ কথোপকথন শুরু হলো। পরিবেশটা ছিল হালকা আর হাসি খুশিতে ভরা। তাশরিফের বাবা মা ঈশানকে পেয়ে যেন পুরনো দিনগুলো ফিরে পেয়েছেন। তাশরিফ তোকে কত মিস করতো ঈশান। তুই আসার পর থেকে ওর মুখে যেন হাসি লেগেই আছে। আমারও খুব ভালো লাগছে আন্টি, আপনাদের সবাইকে দেখে। অনেকদিন পর বাড়ির টেবিলটা এমন জমজমাট লাগছে। আয়, সবাই খেতে শুরু কর। হালকা কথোপকথনের ফাঁকেই ঈশান একটা জরুরি কথা বলার সুযোগ খুঁজছিল। আন্টি, আমি যেখানে এসেছি সেটা যেন কোনোভাবেই ওই বাড়ির লোকেরা না জানতে পারে। কি যে বলিস বাবা, সেই দিনের পর থেকে আমাদের কারোর সাথে তাদের কোনো যোগাযোগ নেই। আমরাই যোগাযোগ রাখিনি। কিভাবে রাখবো বল?
মানুষ কিভাবে এমন হতে পারে? আরে বাদ দাও তো সব কথা। ঈশান বিয়ে করছিস কবে সেটা বল, অনেক দিন তো হলো। আরে আঙ্কেল কী যে বলেন, আমি বর্তমানে এসব জিনিস নিয়ে ভাবছি না, আগে নিজের কেরিয়ার। না না, শুধু যে ক্যারিয়ার তা নয়, এগুলোও গুরুত্বপূর্ণ। ক্যারিয়ার আর কি, এই বয়সে যতটুকু করেছিস কেউ সারা জীবনে তো তাও করতে পারেনি। কিন্তু আঙ্কেল আমার লক্ষ্য এখানে শেষ নয়, আমার লক্ষ্য অনেক দূরে। বিয়ে করালে কি ক্যারিয়ার শেষ হয়ে যাবে নাকি? তোর বয়সের অনেকেই তো বিয়ে করে সংসার করছে, দেখ। না আন্টি, আমি তো বললামই বর্তমানে আমি এগুলো নিয়ে ভাবছি না। বুঝলাম, তোকে আর বলে কোনো লাভ হবে না। তুই না হয় বিয়ে করবি না, তোর এই বন্ধুটাকে তো বিয়ের জন্য রাজি করা। আর কতবার বলেছি, কোনো লাভ হয়নি। এবার তুই না হয় চেষ্টা কর, আশা করি তোর কথা মানবে। আরে আন্টি, একদম ঠিক কথা মনে করিয়ে দিয়েছেন তো, আমার তো মনেই ছিল না এ কথা। এই তাসিফ শুন, আমি কিন্তু ফিরে যাওয়ার আগেই তোর বিয়েটা খেয়ে যাব, ঠিক আছে? তোর কপালে মনে হয় এমন আর ভাত মাংস নেই, আমার মায়ের খেতে হবে তোকে। তাশরিফের মা কিছু বলতে যাবেন, কিন্তু ঈশান চোখের ইশারায় তাকে চুপ করিয়ে দেয় এবং আশ্বস্ত করে যে সে তাশরিফকে বিয়ের জন্য রাজি করাতে পারবে। খাবারের টেবিলে আড্ডা হাসি ঠাট্টায় ভরে উঠল। এরপর খাবার শেষ হলে যে যার রুমে চলে গেল। ঈশান রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। দিনের ক্লান্তি আর দীর্ঘ যাত্রার ধকল তার শরীরকে অবসাদগ্রস্ত করে তুললেও তার মনে তখন এক নতুন উত্তেজনা কাজ করছিল। তাশরিফের সাথে ভবিষ্যৎ পরিকল্পনা, মন্ত্রীর সাথে মোকাবিলা এবং পুরনো দিনের ছায়া সব মিলিয়ে এক মিশ্র অনুভূতি নিয়ে সে ঘুমিয়ে পড়ল। রাতের গভীর ঘুম শেষে ঈশান যখন সকালে বিছানা ছাড়ল, তখন তার মনে কোনো ক্লান্তি ছিল না, বরং এক নতুন উদ্যম আর প্রত্যয় তাকে চালিত করছিল। আজ থেকে শুরু হবে তার সেই পুরনো হিসাব চুকিয়ে নেওয়ার পালা। তাশরিফ এবং ঈশান দুজনে সকালের নাস্তা সেরে সরাসরি তাশরিফের অফিসের হোম লাইব্রেরিতে চলে গেল, যেটা এখন তাদের গোপন রণকক্ষ। লাইব্রেরির বিশাল টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে নানান কাগজপত্র, ফাইল আর ল্যাপটপ। তাশরিফ কিছু গুরুত্বপূর্ণ ডেটা আর কোম্পানির সাম্প্রতিক আর্থিক ক্ষতির হিসাব ঈশানের সামনে তুলে ধরল। এই দেখ ঈশান, গত 2 মাসে মন্ত্রী তার ক্ষমতার অপব্যবহার করে কিভাবে আমার সাপ্লাই চেইনকে বিপর্যস্ত করেছে আর কোন কোন ডিল আমার হাত থেকে ছিনিয়ে নিয়েছে। এইগুলো হলো তার কোম্পানির দুর্বল দিকগুলো, যা আমি গোপনে সংগ্রহ করেছি। বুঝেছি। শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, সে তোমার ভাবমূর্তিও নষ্ট করার চেষ্টা করেছে। কিন্তু তার কৌশলগুলো বেশ পুরনো, ক্ষমতার টাকার গরম দেখাচ্ছে, তবে বুদ্ধি খাটাচ্ছে না। আর এটাই আমাদের সুবর্ণ সুযোগ। তাহলে আমাদের প্রথম পদক্ষেপ কি হবে? আমি 2জন বিশ্বস্ত লোক ঠিক করে রেখেছি, যারা আমাদের হয়ে কাজ করতে প্রস্তুত। ঈশান টেবিলের উপর পেন্সিল দিয়ে একটা ছক আঁকতে আঁকতে বলে, প্রথমত আমরা মন্ত্রীর কোম্পানির অভ্যন্তরীণ আর্থিক কাঠামো সম্পর্কে আরও বিস্তারিত তথ্য চাই। কে তাদের প্রধান সাপ্লায়ার, কারা তাদের প্রধান গ্রাহক এবং তাদের ঋণের পরিমাণ কত, এইসব। ঠিক আছে, আমি এখনই ব্যবস্থা করেছি। আমাদের লোকগুলো এই তথ্যগুলো যত দ্রুত সম্ভব জোগাড় করবে। দ্বিতীয়ত, মন্ত্রীর কোম্পানির বিরুদ্ধে কোনো সরকারি তদন্ত বা অডিট চলছে কিনা সেটাও জানতে হবে। প্রায়শই ক্ষমতার অপব্যবহারকারী নিজেদের পেছনে অনেক ফাঁকফোকর রেখে যায়, আমরা সেগুলো সুযোগ নেব। কিন্তু যদি এমন কিছু না থাকে? যদি না থাকে আমরা তৈরি করব। আমরা এমন তথ্য বাইরে আনবো যা তার কোম্পানির সুনাম ক্ষুণ্ণ করবে এবং সরকারি তদন্তকে উস্কে দেবে। তবে এটা করতে হবে খুব সাবধানে, যেন আমাদের কোনো যোগসূত্র না থাকে। আর এর জন্য একটি মিডিয়া টিম প্রস্তুত রাখতে হবে, যারা সঠিক সময়ে সঠিক খবরটি প্রকাশ করতে পারবে। কিন্তু এত কিছু কিভাবে হবে? এটা তো অনেক জটিল। জটিল হলেও অসম্ভব নয়, মনে রাখবে। আমরা সরাসরি লড়ব না, আমরা মন্ত্রীর নিজেরই ভুলগুলোকে তার বিরুদ্ধে ব্যবহার করব। তৃতীয়ত, তার কোম্পানির যে দক্ষ কর্মীদের সে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তাদের মধ্যে কারা অসন্তুষ্ট তা খুঁজে বের করতে হবে। বের বসে যারা গিয়েছে তাদের অনেকেই হয়তো নতুন কর্মপরিবেশে মানিয়ে নিতে পারছে না, তাদের ফিরিয়ে আনার একটা সুযোগ তৈরি করতে হবে। আর যারা ফিরবে না তাদের মাধ্যমে ভেতরের খবর বের করতে হবে। তার মানে আমরা ভেতরের লোক দিয়ে কাজ করাবো? এটা তো আরও বিপজ্জনক। বিপজ্জনক অবশ্যই, কিন্তু এই খেলায় জিততে হলে ঝুঁকি তো নিতেই হবে। আর আমি তোমার পাশে আছি, মনে রাখবে। আমরা একটা ছদ্মবেশে কাজ করছি। কানাডার টপ বিজনেসম্যান ঈশান এখন একজন সাধারণ পরিচয় বাংলাদেশে। আমাদের প্রতিটি পদক্ষেপ হবে সুচিন্তিত এবং অবকাশ্য। ঈশান এবং তাশরিফ তাদের পরিকল্পনা আরও বিস্তারিতভাবে আলোচনা করতে লাগলো।
ঈশানের চোখে দেখা গেল প্রতিশোধের এক স্থির আগুন। এই যুদ্ধ শুধু ব্যবসা টিকিয়ে রাখার নয়, এই যুদ্ধ তার আত্মসম্মান আর ন্যায় প্রতিষ্ঠার। এখন কি তাদের পরিকল্পনার প্রথম ধাপ শুরু হবে? ঈশান কি তারই ছদ্মবেশে সফল হবে, নাকি কোনো অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে পড়বে? আরে দর্শক, এখনও কি আপনারা লাইক করে একটা সুন্দর কমেন্ট করেননি? তাড়াতাড়ি লাইক কমেন্ট করে গল্পে মনোযোগ দেন। ঈশান এবং তাশরিফের পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়ে গিয়েছিল। ঈশানের নির্দেশে তাশরিফ দ্রুততম সময়ের মধ্যে দুজন বিশ্বস্ত লোক নিয়োগ করলো, যারা গোপনে মন্ত্রীর কোম্পানির ভেতরের তথ্য সংগ্রহ করতে লাগলো। কানাডার টপ বিজনেসম্যান ঈশান এখন ছদ্মবেশে বাংলাদেশের মাটিতে এক গোপন যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে। তার লক্ষ্য শুধু মন্ত্রীকে শিক্ষা দেওয়া নয়, বরং নিজের ফেলে আসা জীবনের হিসাব চুকিয়ে নেওয়া। প্রথমে ঈশানের নজর ছিল মন্ত্রীর কোম্পানির আর্থিক দুর্বলতাগুলোর উপর। তাদের প্রধান সরবরাহকারী কারা, ব্যাংক থেকে কী পরিমাণ ঋণ নেওয়া হয়েছে, আর কোন খাতে তাদের খরচ বেশি, সব তথ্য খুঁটিয়ে দেখছিল ঈশান। কিছুদিনের মধ্যে তাদের হাতে চলে এলো চাঞ্চল্যকর সব তথ্য। মন্ত্রীর কোম্পানি শুধু তাশরিফের কাছ থেকে লোকবল আর ডিল কেড়ে নেয়নি, তারা অবৈধভাবে বিভিন্ন সরকারি চুক্তি বাগিয়ে নিচ্ছিল এবং এর জন্য বড় অঙ্কের ঘুষ লেনদেন করছিল। ঈশান ল্যাপটপের স্ক্রিনে ডেটা দেখতে দেখতে বলে, পেয়ে গেছি তাশরিফ। মন্ত্রীর কোম্পানির ভেতরের অবস্থা যতটা দুর্বল ভেবেছিলাম তার চেয়েও বেশি নাজুক। তারা বাজারের স্বাভাবিক নিয়মকে বুড়ো আঙ্গুল দেখে চলছিল, আর এর ফল এখন ভোগ করবে। তাহলে কি করছি আমরা? কিভাবে শুরু করব? ধীরে বন্ধু, প্রথমে আমরা এমন কিছু তথ্য ফাঁস করব যা মন্ত্রীর কোম্পানির বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে। বাজারের খানাঘোষা শুরু হবে, বিনিয়োগকারীরা সন্দিহান হয়ে উঠবে। ঈশানের নির্দেশে তাদের গোপন মিডিয়া টিম ছড়ানো শুরু করলো কিছু সূত্রবিহীন খবর। প্রথমে ছোট ছোট ব্লগ পোস্ট, তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট যা মন্ত্রীর কোম্পানির আর্থিক অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলল। এই খবরগুলো খুব দ্রুত ছড়াতে শুরু করলো। মন্ত্রীর কানে খবরটা যেতেই তিনি প্রথমে পাত্তা দিলেন না, ভাবলেন সাধারণ গুজব। কিন্তু ঈশান শুধু গুজবে থেমে থাকার পাত্র নয়। এর পরের ধাপে ঈশান যা করল তা ছিল এক মাস্টার স্ট্রোক। মন্ত্রীর কোম্পানির সবচেয়ে বড় সাপ্লায়ার ছিল একটা বিদেশি প্রতিষ্ঠান, যার সাথে ঈশানের পুরনো পরিচয় ছিল। ঈশান সেই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে মন্ত্রীর কোম্পানির বিরুদ্ধে অর্থ পরিশোধে বিলম্ব এবং চুক্তি লঙ্ঘনের কিছু ভুয়া অভিযোগের প্রমাণপত্র তৈরি করল। এরপর সেই প্রতিষ্ঠান মন্ত্রীর কোম্পানির সাথে সকল লেনদেন স্থগিত করে দিল। মন্ত্রীর কোম্পানি যখন তাদের প্রধান সাপ্লায়ার হারানোর ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছিল, ঠিক তখনই ঈশান আরও এক আঘাত হানল। মন্ত্রীর কোম্পানির শেয়ার বাজারে নামতে শুরু করলো। ঈশান অত্যন্ত কৌশলে বড় অঙ্কের শর্ট সেলিং করে মন্ত্রীর কোম্পানির শেয়ারের দাম আরও কমিয়ে দিল। ফলে কোম্পানির শেয়ার হোল্ডাররা আতঙ্কিত হয়ে তাদের শেয়ার বিক্রি করতে শুরু করলো, যার কারণে শেয়ারের দাম হু হু করে নামতে শুরু করলো। মন্ত্রীর কোম্পানি মুহূর্তের মধ্যে বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হলো। মন্ত্রী তখনই তার এমডিকে ফোন করে। কি হচ্ছে এসব? আমার কোম্পানির শেয়ারের দাম এভাবে পড়ছে কেন? সাপ্লায়াররা কেন মুখ ফিরিয়ে নিচ্ছে? কে এর পিছনে? স্যার, আমরা বুঝতে পারছি না। মনে হচ্ছে কেউ পরিকল্পনাভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু কে সেটা ধরতে পারছি না। মন্ত্রীর ঘুম হারাম হয়ে গেল। তিনি বুঝতে পারছিলেন না কোথা থেকে এই আঘাত আসছে। তার ক্ষমতা, তার প্রভাব, সব কিছু যেন এক অদৃশ্য শক্তির সামনে অসহায় মনে হচ্ছিল। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও ফিসফাস শুরু হয়ে গেল। ঈশান এখানেই থামল না। তার হাতে মন্ত্রীর কোম্পানির কিছু কর্মীর অসন্তুষ্টির খবর ছিল। মন্ত্রী তার ক্ষমতা ব্যবহার করে যেসব দক্ষ কর্মীকে তাশরিফের কোম্পানি থেকে নিয়েছিলেন, তাদের অনেকেই নতুন কর্মপরিবেশে অসন্তুষ্ট ছিল। ঈশানের লোকেরা তাদের সাথে যোগাযোগ করে এবং তাদেরকে মন্ত্রীর কোম্পানির কিছু অনৈতিক কাজের তথ্য ফাঁস করতে উৎসাহিত করে। এই তথ্যগুলো যখন মিডিয়ায় ফাঁস হলো, তখন তা সারা দেশে আলোড়ন সৃষ্টি করলো। মন্ত্রীর কোম্পানির বিরুদ্ধে সরকারি চুক্তি পেতে ঘুষ দেওয়া, কর্মচারীদের ন্যায্য অধিকার লঙ্ঘন করা, এমন সব অভিযোগ জনসম্মুখে চলে এলো। জনরোষ মন্ত্রীর বিরুদ্ধে বাড়তে লাগলো। বিভিন্ন গণমাধ্যমে তার দুর্নীতির খবর ফলাও করে প্রচার করতে লাগলো। এটা কি হচ্ছে? সব কিছু আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। কে এই লোক? কে এভাবে আমাকে আঘাত করছে? মন্ত্রীর জন্য দুঃস্বপ্ন কেবল শুরু হলো।
ঈশানের অদৃশ্য হাতের প্রতিটি চাল তার ক্ষমতা আর প্রতিপত্তির ভিত নাড়িয়ে দিচ্ছিল। মন্ত্রী এখন শুধু ব্যবসায়িক ক্ষতির মুখে নয়, বরং তার রাজনৈতিক কেরিয়ারও ঝুঁকির মুখে। ঈশান তখন তাশরিফের সাথে বসে হাসছিল। খেলা সবে শুরু বন্ধু। এই মন্ত্রী যে বাড়া বেড়েছিল তার দিনগুলো এখন দুঃস্বপ্নে পরিণত হবে। এই পরিস্থিতিতে মন্ত্রী কিভাবে প্রতিক্রিয়া দেখাবে? ঈশানের এই প্রতিশোধের খেলায় কি কোনো অপ্রত্যাশিত মোড় আসবে? আমরা কি তাশরিফের অতীত সম্পর্কে কিছু জানতে পারবো? দেখা যাক সামনে কি ঘটে। চলুন আরও সামনে যাই। মন্ত্রীর কোম্পানির অবস্থা তখন এতটাই খারাপ যে পথে বসার উপক্রম। বাজার থেকে তাদের বিশ্বাসযোগ্যতা প্রায় শূন্যে নেমে এসেছে, আর আর্থিক ক্ষতি পৌঁছেছে আকাশ ছোঁয়া উচ্চতায়। সেদিন ঈশান বাড়িতে ছিল, আর তাশরিফ অফিসে বসে এই সাফল্যের চূড়ান্ত মুহূর্তগুলো উপভোগ করছিল। তাশরিফ তখন তার কেবিনে বসে কাজ করছিল। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো মন্ত্রী নিজে। তার চোখে মুখে অসহায়ত্বের ছাপ, সারা শরীর যেন ভেঙে পড়েছে। কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? আপনাকে অফিসে ঢুকতে দিল কে? মন্ত্রীর চোখে জল, তার অহংকারী রূপ যেন মুহূর্তে উধাও। তিনি দ্রুত পায়ে এগিয়ে এসে তাশরিফের হাত ধরে কেঁদে উঠলেন। বাবা তাসবিব, আমাকে ক্ষমা করে দাও। আমি বিরাট ভুল করে ফেলেছি। প্লিজ বাবা, তুমি আমাকে বাঁচাও। আমার কোম্পানিটাকে এই ক্ষতির মুখ থেকে বাঁচাও। আমার সব শেষ হয়ে যাবে, আমি পথে বসে যাব। বাবা, আমি আর কখনো তোমার কোম্পানির কোনো ক্ষতি করার চেষ্টা করব না। বিশ্বাস করো বাবা, আর কখনো এমন ভুল করব না। তাশরিফ মন্ত্রীর আকুতি দেখে চুপ করে রইল। মন্ত্রী তখন তাশরিফের পায়ে পড়তে যাবেন, তখনই তাশরিফ দ্রুত মন্ত্রীর হাত ধরে তাকে টেনে চেয়ারে বসালো। আমি আপনাকে যদিও ক্ষমা করে দেই, কিন্তু এতে কোনো লাভ হবে না, কারণ কোম্পানিটা আমার হলেও এর সাথে অনেক বড় কেউ সংযুক্ত আছে, যার কিনা টাকা পয়সার ক্ষমতার কোনোটারই কমতি নেই। আর সেই বন্ধুই আপনার এসব কাজ সহ্য করতে পারেনি, তাই আপনাকে শিক্ষা দিচ্ছে, কারণ আপনি আসলেই অনেক বেড়ে গিয়েছেন। হ্যাঁ বাবা, আমি মানছি, আমি আসলে টাকার লোভে ক্ষমতার অপর ব্যবহার করেছি। প্লিজ বাবা, তোমার ওই বন্ধুর ঠিকানা দাও, আমি নিজে গিয়ে ওর কাছে ক্ষমা চাইব। তাশরিফ তখন একটু সাইডে গিয়ে ঈশানকে কল করলো। 3 মিনিট পর মন্ত্রীর কাছে ফিরে এসে বলল, আপনাকে কষ্ট করে ওর কাছে যেতে হবে না। আজকে বিকালে ও নিজেই আপনার বাড়িতে গিয়ে আপনার সাথে দেখা করবে, তখন আপনি ওকে সব বুঝিয়ে বলবেন। অনেক অনেক ধন্যবাদ বাবা, তোমার এই উপকার আমি কখনোই ভুলব না। আচ্ছা শুনুন, আপনার ভালোর জন্য কিছু বলে দেই, ও কিন্তু আপনার বাড়িতে একদম সাধারণ মানুষের বেসে যাবে, তাই ওকে কিছুতেই যেন আপনার বাড়ির কোনো দারোয়ান গেটে না আটকায়, সেজন্য আমি আপনাকে ওর একটা ছবি দিয়ে দিচ্ছি। আচ্ছা বাবা, ও কি করে সেটা তো বললে না। সেটা এখন বলা যাবে না, সময় আসলে নিজেই জানতে পারবেন। মন্ত্রী তখন আর কথা না বাড়িয়ে তাশরিফের থেকে ছবিটি নিলেন। তার মুখে তখন স্বস্তি আর কিছুটা বিভ্রান্তি। তাশরিফকে ধন্যবাদ জানিয়ে তিনি দ্রুত অফিস ত্যাগ করলেন। দৃশ্য পরিবর্তন, বিকেল প্রায় 4টা। ঈশান মন্ত্রীর বাড়িতে এসে পৌঁছালো। তাশরিফের দেওয়া ছবি দেখে দারোয়ান ঈশানকে সঙ্গে সঙ্গে গেট খুলে দিল। ঈশান ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো। বাড়ির ভেতরেও যেন এক চাপা উত্তেজনা। ঈশান সোফায় গিয়ে বসল। বাড়ির সব কাজের লোকই তাকে সম্মান জানাচ্ছিল। হয়তো মন্ত্রীমশাই সবাইকে ঈশানের ব্যাপারে বলে দিয়েছেন। ঈশান সোফায় বসে আছে, ঠিক তখনই সিঁড়ি দিয়ে একটা মেয়ে নিচে নেমে এলো। প্রথমত ঈশান মেয়েটিকে খেয়াল করেনি, তারপর তার চোখ মেয়েটির দিকে যেতেই ঈশান অবাক হয়ে দাঁড়িয়ে গেল। এই সেই মেয়ে, সেই ভার্সিটির সামনে দেখা অচেনা মেয়েটি। মেয়েটি ঈশানের দিকে এগিয়ে এসে রাগী গলায় বলে, এই কাজের লোক, তোর সাহস কিভাবে হয় সোফায় বসার? আবার পায়ের উপর পা তুলে বসে আছো? তোমাকে এই সাহস কে দিয়েছে? বেয়াদব, অভদ্র কোথাকার। মেয়েটি কথাগুলো বলেই যাচ্ছিল, কিন্তু ঈশান যেন কিছুই শুনতে পাচ্ছিল না। সে এক দৃষ্টিতে মেয়েটির দিকেই তাকিয়েছিল। তার চোখের সামনে ভেসে উঠল সে নিউ ইয়র্কের ইউনিভার্সিটির সামনে দেখা হাসি মাখা মুখটা। ঠিক তখনই মন্ত্রীমশাই ঘর থেকে বেরিয়ে এলেন। এই তুলি, তুই কী সব বলছিস এগুলো? ও আমার গেস্ট। মন্ত্রীর কথা শুনে তুলি অবাক হয়ে গেল। তার মুখে রাগ নিমিষে উধাও। সে বুঝতে পারলো বড় ভুল হয়ে গেছে। সরি বাবা, আপনাকেও সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। কথাটা বলে মেয়েটি দ্রুত চলে গেল। মন্ত্রীমশাই ঈশানের দিকে তাকিয়ে ক্ষমা চাইলেন। কিছু মনে করো না বাবা, ও হচ্ছে আমার মেয়ে তুলি। ও না বুঝে তোমাকে অনেক কথা বলে ফেলেছে। ওর পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না আঙ্কেল, ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, এখন বসুন।
ঈশান এবং মন্ত্রী দুজনেই সোফায় বসল। মন্ত্রী তখন নিজের কৃতকর্মের জন্য ঈশানের কাছে বারবার ক্ষমা চাইলেন এবং নিজের ভুল স্বীকার করলেন। তার চোখে মুখে ছিল গভীর অনুশোচনা। বাবা, আমি সত্যি লজ্জিত। আমি টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। প্লিজ আমার কোম্পানিটাকে বাঁচাও। ঠিক আছে, আপনাকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু মনে রাখবেন এটাই আপনার শেষ সুযোগ। আমি এখন আপনার প্রধান সাপ্লায়ার প্রতিষ্ঠানকে বলে দিচ্ছি যেন আবার আপনাদের সাথে আবার কাজ করা শুরু করে। তবে ভবিষ্যতে যদি এমন কোনো অপকর্ম করার চেষ্টা করেন তাহলে এর পরিণতি কিন্তু আরও ভয়াবহ হবে। ধন্যবাদ বাবা, আপনি আমার জীবন বাঁচালেন। মন্ত্রীকে বিদায় দিয়ে ঈশান চলে এলো। তার মুখে কোনো তৃপ্তির হাসি ছিল না, বরং এক ধরনের চিন্তা রেখা। রাতে খাবার খেয়ে ঈশান নিজের রুমে বিছানায় গা এলিয়ে দিল। ও, তাহলে ও মন্ত্রীর মেয়ে, আর ওর নাম তাহলে তুলি। কিন্তু ও কি করে সেই ইউনিভার্সিটির সামনে ছিল, আর কেন ওকে দেখে আমার এমন অদ্ভুত অনুভূতি হয়েছিল? ঈশান তখন হাজারো প্রশ্ন নিয়ে ঘুমিয়ে পড়ল। তার মনে তখন প্রতিশোধের পাশাপাশি এক নতুন রহস্যের জাল বুনতে শুরু করেছে। তুলিকে কেবল একজন ভুল বোঝা মেয়ে, নাকি তার অতীতের সাথেও তার কোনো যোগসূত্র আছে? ঈশান তখন বিছানায় শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। তার মন জুড়ে ছিল মন্ত্রীর মেয়ে তুলির রহস্য। কে সে? কেন তাকে দেখে ঈশানের মনে এমন অদ্ভুত অনুভূতি হলো? দর্শক, আপনাদের কি মনে আছে ঈশানের গাড়ি যখন আমেরিকায় খারাপ হয়ে গিয়েছিল, তখন একটা ভার্সিটির সামনে থেকে একদল ছাত্রী বেরিয়ে আসছিল। সেই ভিড়ের মধ্যে ঈশান এক ঝলকের জন্য একটা মেয়েকে দেখেছিল, যে তার বান্ধবীদের সাথে হাসছিল, যাকে দেখে ঈশান এক দৃষ্টিতে তাকিয়েছিল আর মনে মনে বলছিল, কে তুমি? কেন তোমার হাসি আমাকে তো চেনা মনে হলো? হ্যাঁ দর্শক, সেই ভার্সিটির সামনে দেখা হাসি মাখা মুখটা আর কেউ নয়, এই তুলি। সে মুহূর্তের এক ঝলক দেখা, তারপর ঈশান তাকে আর খুঁজে পায়নি। ভাগের কি নির্মম পরিহাস! ঈশান যার প্রতিশোধ নিতে এসেছিল সেই মন্ত্রীর মেয়ে কিনা তার সে অচেনা পছন্দের মেয়ে। পরের দিন সকালে নাস্তার টেবিলে ঈশান আর তাশরিফ বসেছিল। তাশরিফ বেশ উৎফুল্ল দেখাচ্ছিল, আর ঈশান ছিল তার স্বভাব সুলভ গম্ভীর মেজাজে। আরে ঈশান, শুনছিস? ওই মন্ত্রীমশাই তো আমাদের দুজনকে আজকে ওনার বাড়িতে ডিনার ইনভাইট করেছে। তুই যা, সমস্যা কোথায়? আরে আমাকে না, আমাদের দুজনকে একসাথে ইনভাইট করেছে, আর বলছে যেতেই হবে। চল চল, কোনো সমস্যা হবে না। ঈশান কিছুক্ষণের জন্য চিন্তায় ডুবে গেল। তার মনে তখনও তুলির মুখ ভাসছে। সে মন্ত্রীর আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারত, কিন্তু তুলির সাথে এই অপ্রত্যাশিত সাক্ষাতের পর তার মনে এক নতুন কৌতূহল দানা বেঁধেছিল। আচ্ছা ঠিক আছে, যাব, সমস্যা নেই। দৃশ্য পরিবর্তন হলো। রাতে মন্ত্রীর বিলাসবহুল ডাইনিং টেবিলে ঈশান, তাশরিফ, মন্ত্রী এবং তুলি একসাথে ডিনার করছিল। খাবার বেশ সুস্বাদু ছিল, কিন্তু ঈশানের মন ছিল তুলির দিকে। কি ব্যাপার, কিছু তো বললে না? খাবার কেমন হয়েছে? আমার মেয়ে নিজের হাতে রান্না করেছে। হ্যাঁ আঙ্কেল, অনেক অনেক টেস্ট হয়েছে। আপু তো অনেক ভালো রান্না করতে পারেন। তুলি তাশরিফের প্রশংসা শুনে লাজুক হাসল। ঈশান অবশ্য কোনো মন্তব্য করল না। তার চোখ তখনও তুলির দিকে নিবদ্ধ। বাবা, আমার না কিছু উপন্যাস কিনতে হবে। ভার্সিটি শেষ হওয়ার পর থেকে পুরো বোরিং টাইম কাটাচ্ছি। তুই গিয়ে নিয়ে আসলেই তো পারিস। কিন্তু বাবা, আমার তো এই উপন্যাসের বইগুলো সম্পর্কে তেমন কোনো ধারণাই নেই। কোনটা ভালো, কোনটা নতুন, কিছুই জানি না। তুলির কথা শুনে তাশরিফ সুযোগটা কাজে লাগালো। ঈশান, তোর তো উপন্যাসের বই সম্পর্কে অনেক ভালো ধারণা আছে। তুই তাহলে আপুকে বই কিনে দে, তুই তো অনেক বই পড়িস। হ্যাঁ ভাইয়া, তাহলে অনেক ভালো হবে আমার জন্য। প্লিজ ভাইয়া, আপনি একটু হেল্প করেন। কিন্তু আমার তো কাজ আছে। প্লিজ ভাইয়া, আমাকে শুধু 1 ঘন্টা সময় দিলেই হবে। তুলির আবদার ঈশান কোনো এক অজানা কারণে ফেলতে পারল না। তার মনে হলো এটাই হয়তো সেই সুযোগ যার জন্য সে অপেক্ষায় ছিল। ঠিক আছে, তাহলে আপনি কালকে সকাল 11টার দিকে রেডি থাকেন, আমি এসে আপনাকে নিয়ে যাব। ঠিক আছে ভাইয়া, আমি রেডি থাকবো। হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর ডিনার শেষ হলো। তাশরিফ ও ঈশান মন্ত্রী মশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে তাদের বাড়িতে চলে এলো। রাতে সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু ঈশানের চোখে তখন আর ঘুম ছিল না। তার মনে শুধু একটাই চিন্তা, কালকের সকাল 11টা। পরের দিন সকালে তাশরিফ যথারীতি অফিসে চলে এলো। ঈশান নির্দিষ্ট সময় মতো মন্ত্রীর বাড়িতে উপস্থিত হলো। ড্রয়িং রুমে সোফায় বসে ঈশান অপেক্ষা করছিল, আর মনে এক চাপা উত্তেজনা। সে আজ তুলিকে কেমন দেখবে সেই চিন্তা করছিল। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নেমে এলো
তুলি। তার পরনে ছিল একটা হালকা নীল রঙের শাড়ি। সেই শাড়িতে তাকে অসাধারণ লাগছিল। ঈশান যেন আবারও তুলির রূপে ক্রাশ খেল। তার চোখ তুলির উপর থেকে সরতেই পারছিল না। তুলির সামনে আসতে ঈশান নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তাহলে চলুন। তারপর তারা একসাথে বাড়ি থেকে বের হয়। তারা বাড়ি থেকে বেরোনোর সময় তুলি বলল, দাঁড়ান, আমি ড্রাইভারকে কল দিচ্ছি। না, গাড়ি নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে কিভাবে যাব? চলেন, আমরা রিক্সায় করে যাব। তুলির চোখ দুটো বড় বড় হয়ে গেল, যেন সে তার গানকে বিশ্বাস করতে পারছিল না। সত্যি আমরা রিকশায় করে যাব? হ্যাঁ। আপনি জানেন না, আমার অনেক ইচ্ছে ছিল রিকশায় করে ঘোরার, কিন্তু সব সময় গাড়িতে চলাফেরা করতে করতে আর কখনো সেই ইচ্ছে পূরণই হয়নি। তাহলে চলুন, আজকে আপনার ইচ্ছা পূরণ করা যাক। এরপর তারা দুজন বাড়ি থেকে বেরিয়ে একটা রিক্সা নিল। মন্ত্রীমশাই তার রুমের বেলকনিতে দাঁড়িয়ে এটা দেখছিলেন। তিনি তার মনের অজান্তেই হাসেন। দুজনকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে। ঢাকার ব্যস্ত রাস্তায় রিকশার ধীর গতি আর চারপাশের কোলাহল তুলিকে এক ভিন্ন আনন্দ দিচ্ছিল। রিকশার হুডের নিচে পাশাপাশি বসে তুলি ঈশানের দিকে তাকিয়ে বলল, আজকে না আমার অনেক খুশি লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আচ্ছা, বললেন না তো আমাকে কেমন লাগছে? আপনাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু ধূসর রঙের শাড়িতে আপনাকে আরও সুন্দর লাগবে। তাই নাকি? তাহলে বই কিনে তারপর আপনি আমাকে আপনার পছন্দ মতো একটা ধূসর রঙের শাড়ি কিনে দেবেন। আচ্ছা, ঠিক আছে। তারা একটা বড় বইয়ের দোকানে পৌঁছালো। বইয়ের সুবাস আর সারি সারি বই দেখে তুলি যেন হারিয়ে গেল। ঈশান দূর থেকে তুলিকে দেখছিল। তার নিষ্পাপ হাসি দেখে ঈশানের মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভব হচ্ছিল। তুলি যখন পছন্দের বই খুঁজতে ব্যস্ত, ঈশান তখন তার পাশে গিয়ে দাঁড়ালো। ঈশান একটা বই দেখিয়ে বলল, আপনি কী ধরনের উপন্যাস পছন্দ করেন? এই বইটি পরে দেখতে পারেন, এটি একটি ক্লাসিক। ও, এটা তো আগে দেখিনি। আপনি অনেক বই পড়েন মনে হচ্ছে। আগে পড়তাম, এখন সময় পাই না। আচ্ছা, আপনার প্রিয় লেখককে আর আপনার প্রিয় উপন্যাস কোনটি? ঈশান তখন তার প্রিয় লেখক আর উপন্যাসের কথা বলতে শুরু করলো। তুলি মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছিল। ঈশান দেখল তুলির চোখে তখন আর কোনো অহংকার নেই, আছে শুধু কৌতূহল আর মুগ্ধতা। তাদের মধ্যে বই নিয়ে আলোচনা চলতে লাগলো। কোনটা ক্লাসিক, কোনটা নতুন ট্রেন্ড, কোনটা রহস্য রোমাঞ্চ, সব মিলিয়ে তাদের মধ্যে একটা সহজ সম্পর্ক তৈরি হয়ে গেল। ঈশান বুঝতে পারছিল তুলির সরলতা তাকে ক্রমেই আকর্ষণ করেছে। সে নিজেও তুলির সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছিল। এই যে আমার বই কেনা শেষ। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার সাহায্য ছাড়া এত ভালো বই আমি খুঁজেই পেতাম না। কোনো ব্যাপার না। তাহলে এবার শাড়ি কিনতে যাব? হ্যাঁ, চলেন। তার একটা বড় শাড়ির দোকানে গেল। ঈশান এর আগে কখনো কোনো মেয়ের জন্য শাড়ি কিনতে আসেনি। তুলি তাকে বিভিন্ন শাড়ি দেখাচ্ছিল আর ঈশান মনোযোগ দিয়ে দেখছিল। তুলি একটা মেরুন রঙের শাড়ি দেখিয়ে বলে, এটা কেমন লাগছে? সুন্দর, তবে ধূসর রং খুঁজছিলাম। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা দাঁড়ান, আমি স্টাফকে ডাক দিচ্ছি। ঈশানের চোখে পড়ল একটা ধূসর রঙের শাড়ি। তাতে হালকা কাজ করা, কিন্তু বেশ মার্জিত। ঈশান শাড়িটি তুলে নিয়ে তুলির দিকে এগিয়ে গেল। এটা কেমন লাগে দেখেন, আপনার পছন্দ হতেও পারে। ও, এটা তো দারুণ। আপনি তো আমার পছন্দ বুঝে গেছেন। ঈশান শাড়িটি তুলে নিয়ে তুলির দিকে এগিয়ে দিল। তুলি শাড়িটা কিনে নিল। তাদের এই মুহূর্তগুলো ঈশানের কাছে ছিল এক নতুন অভিজ্ঞতা। তুলির পাশে থাকতে তার ভালো লাগছিল। তার মনের গভীরে এক নতুন অনুভূতির জন্ম নিচ্ছিল, যা সে নিজেও পুরোপুরি বুঝতে পারছিল না। শাড়ি কেনার পর ঈশান তুলিকে মন্ত্রীর বাড়ির সামনে পৌঁছে দিল। রিকশা থেকে নামার পর তুলির মুখে ছিল এক অনাবিল হাসি। ঈশানও তার দিকে তাকিয়ে মুচকি হাসছিল। আচ্ছা, আমরা তাহলে কালকে আবার দেখা করি। কিন্তু কেন? আপনি আমাকে যে শাড়িটা কিনে দিলেন সেটা কি দেখবেন না? আমি পরলে কেমন লাগে আমাকে? তুলির কথা শুনে ঈশান কিছুক্ষণ থমকে গেল। তার মনে হলো এটাই হয়তো সেই অজুহাত যার জন্য সে অপেক্ষা করছিল। তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। হ্যাঁ, ঠিকই বলছেন, দেখতে তো হয়। তাহলে আগামীকাল আসরের নামাজের পর আমরা রমনা পার্কে দেখা করি, কেমন? ঈশান তখন কিছুক্ষণ তুলির দিকে তাকিয়ে মগ্ন হয়ে রইল। রমনা পার্ক ঢাকার বুকে এক সবুজ মরুদ্যান, যেখানে বহু স্মৃতি লুকিয়ে আছে।
তার মনে হলো এই মুহূর্তগুলো যেন এক অন্যরকম গল্পের ইঙ্গিত দিচ্ছে। ঠিক আছে, আমি আপনার জন্য অপেক্ষা করব। তুলি খুশি হয়ে হেসে বাড়িতে চলে গেল। ঈশান তখনও কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল, তার মনে এক নতুন উন্মাদনা। তারপর সে ধীরে ধীরে নিজের বাড়ির দিকে ফিরে আসে। ঈশানের মনে তখন শুধু একটাই চিন্তা, আগামীকাল আসরের পর রমনা পার্ক। এই অপ্রত্যাশিত সম্পর্ক কি তার অতীতের ক্ষতগুলোকে সারিয়ে তুলবে, নাকি তাকে এক নতুন রহস্যের দিকে ঠেলে দেবে? পরের দিন সকাল থেকে ঈশানের মনে ছিল এক চাপা উত্তেজনা। আসরের নামাজের পর রমনা পার্কে তুলির জন্য অপেক্ষা করার সময় সে কিছুটা অস্থির ছিল। অবশেষে তুলি যখন সামনে এলো, ঈশান তাকে দেখে যেন বাকরুদ্ধ হয়ে গেল। তুলির পরনে ছিল সেই ধূসর শাড়ি যা ঈশান আগের দিন কিনে দিয়েছিল। শাড়িটাতে তাকে এতটাই স্নিগ্ধ ও অপরূপ দেখাচ্ছিল যে ঈশান হাঁ হয়ে তাকিয়েছিল। তো কেমন লাগছে আমাকে? আপনাকে সত্যি আজকে অনেক সুন্দর লাগছে। ঈশানের প্রশংসায় তুলি কিছুটা লজ্জা পেল। তার গালে হালকা গোলাপি আভা ফুটে উঠল, যা তাকে আরও আকর্ষণীয় করে তুলছিল। এরপর তারা দুজন পার্কে ঘুরতে শুরু করলো। পরন্ত বিকেলের সোনালি আলো তাদের পথ আলোকিত করছিল। তারা হেঁটে গেল বকুলতলায়, এরপর হাতির ঝিলের পাড়ে। ঈশান আর তুলি বিভিন্ন রাইডে উঠল, যেমন নৌকায় চড়া, নাগরদোলায় বসা এবং আরও অনেক কিছু। তাদের দুজনেই একসাথে সময় কাটাতে খুব ভালো লাগছিল। তুলি প্রাণ খুলে হাসছিল, আর ঈশান সে হাসি দেখে মুগ্ধ হচ্ছিল। তাদের মধ্যে অনেক কথা হলো, হাসি ঠাট্টা চলল। তারা একে অপরের সঙ্গ উপভোগ করছিল, কিন্তু কেউই তাদের মনের ভেতরের এই ভালো লাগাটা সরাসরি প্রকাশ করলো না। যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়ছিল তাদের দুজনের মন। সময় যেন মুহূর্তেই ফুরিয়ে যাচ্ছিল। বিকেলের নরম আলো ফিকে হয়ে আসছিল, আকাশে সন্ধ্যা নামার প্রস্তুতি। ইস, সময়টা কত দ্রুত চলে গেল। হ্যাঁ, মনে হচ্ছে এই কিছুক্ষণ আগে এসেছিলাম। তাদের চোখে ছিল এক অন্যরকম আভা। তারা অনুভব করছিল এই কয়েক ঘন্টার সান্নিধ্য তাদের মধ্যে এক নতুন বন্ধন তৈরি করেছে। এরপর তারা দুজনেই পার্ক থেকে বের হয়ে আসার প্রস্তুতি নিল। ঈশান তুলিকে তার বাড়ির দিকে এগিয়ে দিল, কিন্তু তাদের দুজনের মনেই ছিল এক রেশ, এক অন্যরকম ভালো লাগার অনুভূতি। রমনা পার্কের সেই বিকেলের পর বেশ কিছুদিন কেটে গেল। ঈশান আর তুলির আর দেখা হয়নি। কাজের ব্যস্ততা আর ঈশানের ছদ্মবেশী জীবনের কারণে তাদের সাক্ষাতের সুযোগ আসেনি, কিন্তু তাদের মন জুড়ে ছিল এক অদ্ভুত শূন্যতা। তারা দুজনেই দুজনকে অনেক মিস করছিল, কিন্তু কেন এই অনুভূতি তা কেউই ঠিক করে বুঝতে পারছিল না। তাদের দুজনের মনেই চলছিল এক নীরব দোটানা। কেন এমন হচ্ছে? কেন তুলির মুখটা বারবার আমার চোখের সামনে বেঁচে উঠছে? ওর বাবা এখন আর আমার শত্রু না, সব তো মিটমাট হয়ে গেছে, কিন্তু আমার মন কেন এমন অস্থির লাগে ওর সাথে দেখা না হলে? এটা কি শুধু একটা আকর্ষণ, নাকি এর গভীরে অন্য কিছু আছে? না, আমাকে নিজের লক্ষ্য স্থির রাখতে হবে। আমি এখানে এসেছি অন্য কারণে, অতীতকে পুরোপুরি ভুলে নতুন করে সব শুরু করতে। অন্যদিকে তুলিও নিজের ঘরে হাতে একটা উপন্যাস নিয়ে বসে আছে, কিন্তু মন যেন বয়েনি। ঈশান ভাইয়াকে কেন জানি খুব মিস করছি। ওর সাথে কথা বলতে, রিকশায় চড়তে, বই কিনতে যেতে এত ভালো লাগছিল কেন? এমন অনুভূতি তো আগে কখনো হয়নি। ও কি আমার উপর রাগ করেছে, নাকি ব্যস্ত আছে? আমি কেন ওকে এত ভাবছি? ইস, যদি আরেকবার দেখা হতো। তাদের দুজনের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এ কি শুধু স্রেফ ভালো লাগা, নাকি এর চেয়েও গভীর কোনো অনুভূতির জন্ম নিচ্ছে? তারা দুজনেই যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়ছিল, যা তাদের অজান্তে তাদের কাছাকাছি টানছিল। ঈশানের প্রতিশোধের পর্ব শেষ, কিন্তু এবার কি তার জীবনে নতুন করে প্রেমের সূচনা হবে, নাকি এই নতুন রহস্য তাকে আরও গভীরে টানবে? ঈশান আর তুলির এই নীরব মিস করা কি তাদের আবার কাছাকাছি নিয়ে আসবে, নাকি পরিস্থিতি তাদের দূরে ঠেলে দেবে? সেদিন তাশরিফ তার কেবিনে বসে কাজ করছিল। হঠাৎই মন্ত্রীর আগমন। তাশরিফ দ্রুত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মন্ত্রীর চোখ বড় বড় হয়ে গেল। তিনি বিস্ময়ে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। কি ব্যাপার আঙ্কেল, হঠাৎ এখানে? কোনো সমস্যা হয়েছে নাকি? না বাবা, কোনো সমস্যা হয়নি। আসলে একটু দরকারে তোমার কাছে এসেছিলাম। হ্যাঁ আঙ্কেল, বলুন কি দরকার? আসলে ঈশানকে আমার অনেক ভালো লেগেছে। আমি ওর সাথে তুলির বিয়ে দিতে চাই, কিন্তু তুমি কি একটু বলবে ও কি করে? এটা তো আসলে জানোই, যে কোনো বাবা একটা মেয়েকে একটা খারাপ ছেলের হাতে তুলে দিতে চায় না। আমি জানি ঈশান ভালো ছেলে, কিন্তু ওর আয়ের উৎস, ও কি করে, এগুলো জানার প্রয়োজন আছে।
তাই না? আঙ্কেল, আপনার কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু ঈশান নিজেই এখন পর্যন্ত ওর পরিচয় কাউকে জানায়নি। বুঝলাম, কাউকে কিছু জানায়নি, কিন্তু আমাকে তো একটু বলো। তুমি তো বুঝতেই পারছো তাসরিফ। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, আপনার কথায় যুক্তি আছে। অ্যাডভান্স গ্রুপ অফ কোম্পানির নাম শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, শুনেছি। কানাডার অনেক বড় কোম্পানি। প্রতিষ্ঠার পর মাত্র 2 বছরে এই কোম্পানি অনেক উপরে উঠে গিয়েছে। হ্যাঁ, ঠিক বলেছেন। আর ওই কোম্পানির মালিক হচ্ছে ঈশান। কি? আরে আঙ্কেল, বসুন বসুন, এত উত্তেজিত হবেন না, আমি সত্যিই বলছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না। ঈশান তাহলে ওর পরিচয় গোপন রেখেছে কেন? এটা অন্য কারণ। আগে বলুন, আপনি এখন তো জানতে পেরেছেন ঈশানের সম্পর্কে। হ্যাঁ, বুঝলাম। আচ্ছা, তাহলে ওর বাবা মায়ের নাম্বার দাও, আমি যোগাযোগ করব। কিন্তু আঙ্কেল, ওর তো বাবা মা নেই। কি? বাবা নেই? ওর বাবা মা আজ থেকেও নেই। থেকেও নেই মানে? তোমার কথা তো কিছুই বুঝলাম না, আমাকে একটু বুঝিয়ে বলো। হ্যাঁ আঙ্কেল, এখন যেহেতু আপনি একটা সম্পর্ক তৈরি করতে চাচ্ছেন, আপনাকে তো বলতেই হয়। তাহলে শুনুন। দর্শক, এতক্ষণে আপনাদের এবং আমাদের অপেক্ষার অবসান হলো। তাশরিফ তখন মন্ত্রীর সামনে ঈশানের জীবনের সে কালো অধ্যায়টি তুলে ধরল। তার কণ্ঠস্বরে ছিল এক ধরনের চাপা দুঃখ। ঈশানের পরিবার ছিল বেশ ঐতিহ্যবাহী এবং রক্ষণশীল। তার বাবা ছিলেন একজন কঠোর পরিশ্রমী, যিনি নিজের চেষ্টায় অনেক উপরে উঠেছিলেন। ঈশানের ছোটবেলা থেকেই প্রত্যাশা ছিল সে তার বাবার ব্যবসাকে আরও বড় করবে, কিন্তু ঈশান ছিল স্বাধীনচেতা। সে নিজের মতো করে কিছু করতে চাইত, যা তার বাবার পরিকল্পনার সাথে মিলত না। ঈশান সবসময় চাইত নতুন কিছু করতে, প্রচলিত ধারণার বাইরে গিয়ে ভাবতে। সে নিজের সব স্বপ্ন আর জমানো টাকা দিয়ে একটি নতুন কোম্পানি প্রতিষ্ঠা করে, ফ্রিডম টেক নামে। সে চেয়েছিল নিজের মেধা আর শ্রম দিয়ে প্রমাণ করতে যে সেও কিছু করতে পারে। যখন কোম্পানিটা ধীরে ধীরে দাঁড়িয়ে যাচ্ছিল, তখন সে তার বাবাকে জানাতে গেল, কিন্তু ঈশানের বাবা তার এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি। তিনি ঈশানের এই উদ্যোগকে একঘেয়েমি আর পারিবারিক ঐতিহ্য থেকে বিচ্যুত হওয়া বলে মনে করেন। ঈশানের বাবার ধারণা ছিল ঈশান পরিবারের সম্মান নষ্ট করছে। বাবা আর ছেলের মধ্যে সেদিন তুমুল ঝগড়া হয়। ঈশানের বাবা এতটাই হতাশ হন যে তিনি ঈশানের সাথে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। তিনি বলেছিলেন, আমার কাছে তুই আজকে মৃত। তাশরিফের চোখ ছলছল করছিল। মন্ত্রী নিস্তব্ধ হয়ে তাশরিফের কথা শুনছিলেন। তার মুখে তখনও ভয়ের ছাপ। ঈশান তখন ভীষণ কষ্ট পায়। সে নিজেকে আর ধরে রাখতে পারেনি। নিজের বাবা মায়ের এই প্রত্যাখ্যান তাকে এতটাই ভেঙে দেয় যে সে তার ফ্রিডম টেক কোম্পানিটি আমার হাতে দিয়ে নিজের জন্য অবশিষ্ট সকল টাকা খরচ করে কানাডায় চলে যায়। সে শুধু বলেছিল, তাশরিফ, তুই আমার স্বপ্নকে বাঁচিয়ে রাখিস। আর আজ এটাই হচ্ছে তার সেই কোম্পানি, যেটাকে আমি নিজের প্রচেষ্টা এবং তার উপদেশে এখান পর্যন্ত এনেছি। তাই তো আপনাকে বলেছিলাম, এই কোম্পানিটা আমার হলেও এর সাথে অনেক ক্ষমতাবান ও পয়সাওয়ালা যুক্ত আছে। তাশরিফ চুপ করল। মন্ত্রী তখনও চেয়ারে পাথরের মতো বসেছিলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তিনি বুঝতে পারলেন ঈশানের এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে এক গভীর পারিবারিক দুঃখ। তার মনে পড়ল ঈশানের চোখে যে বিষণ্ণতা তিনি দেখেছিলেন, তার কারণেই। ঈশানের সাথে তার যে বিরোধ ছিল, সেটা ঈশানের প্রতিশোধের অংশ হলেও তার গভীরতম ব্যথাটা অন্য কোথাও। তাশরিফের মুখে ঈশানের জীবনের সেই মর্মান্তিক অধ্যায়ের কথা শুনে মন্ত্রী যেন পাথর হয়ে গেলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, চোখে মুখে এক গভীর অনুশোচনা। তিনি অবিশ্বাসে তাশরিফের দিকে তাকিয়ে রইলেন। মন্ত্রীর নিজের মনে পড়ে গেল তিনিও একসময় ক্ষমতার দম্ভে কত মানুষকে কষ্ট দিয়েছেন। তিনি বুঝতে পারছিলেন ঈশানের চোখে যে চাপা যন্ত্রণা তিনি দেখেছিলেন, তার উৎস কোথায়। আমি জানতাম না। আমার বিশ্বাস হচ্ছে না, এমন একটা ছেলে এত কষ্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ আঙ্কেল, ঈশান বাইরে থেকে যতটা শক্ত, ভেতর থেকে ততটাই একা। তার এই সাফল্য, এই ক্ষমতা, সবই যেন সেই হারানো সম্মান আর ভালোবাসার শূন্যস্থান পূরণের চেষ্টা। আমি কি করেছিলাম? আমি শুধু ওকে আঘাত করার কথা ভেবেছিলাম, কিন্তু ওর ভিতরে এই কষ্টটা দেখিনি।
এখন আমি বুঝতে পারছি কেন ও এতটা কঠোর। আবার নিজের ভুলটাও আজ ওর কাছে ছোট মনে হচ্ছে। মন্ত্রীর চোখের জল চিকচিক করে উঠল। ক্ষমতার শীর্ষে থাকা এই মানুষটি যেন মুহূর্তেই তার সব অহংকার হারিয়ে ফেললেন। আমি আমি ঈশানের কাছে আবারও ক্ষমা চাই। আমি জানতাম না যে ওর জীবনের গল্পটা এমন। ও তো আমার মেয়ের জীবনসঙ্গী হতে চলেছে। আমি ওর জীবনে আর কোনো দুঃখ দিতে চাই না। আঙ্কেল, আপনার এই উপলব্ধি ঈশানের জন্য অনেক বড় কিছু। ও হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু ভেতরে ভেতরে এটাই সবচেয়ে বেশি চায়। তাসরিফ, এখন আমি কি করব? আমি চাই তুলি আর ঈশানের বিয়ে হোক, কিন্তু ঈশান কি রাজি হবে? তুমি তো সবচেয়ে ওর কাছের বন্ধু, তুমিই বলো কিভাবে ওকে রাজি করানো যায়। আঙ্কেল, ঈশানকে রাজি করানো খুব কঠিন হবে না। আমি তুলির সাথে ওর যেটুকু কথোপকথন দেখেছি তাতে মনে হয় ঈশান তুলিকে পছন্দ করে, আর তুলিও ঈশানকে মিস করছিল। তবে সরাসরি বিয়ের কথা তুললে ও হয়তো ধাক্কা খেতে পারে। তাহলে কি করব? আমার তো তস সইছে না। আমি চাই এই সম্পর্কটা দ্রুত হোক। আঙ্কেল, তাড়াহুড়ো করবেন না। ঈশানের মনের গভীরে এখনো কিছু ক্ষত আছে, তাকে সময় দিতে হবে। আর এই সম্পর্কটা ওর নিজের থেকেই এগোতে দেওয়া উচিত। আপনি বরং তুলিকে বোঝান যেন সে ঈশানের পাশে থাকে, তাকে মানসিক সমর্থন দেয়। ঈশান যখন তুলির পাশে থাকে তখন ওর চোখে একটা অন্যরকম শান্তি দেখতে পাই। হয়তো তুলি পারবে ঈশানের ভেতরের এই শূন্যতা পূরণ করতে। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই করব। তুলি যদি ঈশানের পাশে থাকে তাহলে ঈশান হয়তো নতুন করে আবার জীবন শুরু করতে পারবে। আর আমি এই সম্পর্কটাকে মেনে নেব মন থেকে। মন্ত্রী তখন এক নতুন দৃঢ়তা নিয়ে উঠে দাঁড়ালেন। তার মনে এখন আর ক্ষমতা বা ব্যবসায়িক চিন্তা নেই, আছে শুধু ঈশান আর তুলির ভবিষ্যৎ আর ঈশানের প্রতি এক গভীর সহানুভূতি। তার শিফও স্বস্তির নিঃশ্বাস ফেলল। অবশেষে ঈশানের অতীতের রহস্য উন্মোচিত হলো, আর তার ভবিষ্যৎ জীবনের এক নতুন দিগন্ত খুলে গেল। সেদিন সন্ধ্যায় মন্ত্রী যখন তার বাড়িতে ফিরলেন তখন তার মন ছিল এক অন্যরকম অনুভূতিতে ভারাক্রান্ত। ঈশানের জীবনের সে গোপন অধ্যায় জানার পর তার ভেতরে এক গভীর অনুশোচনা কাজ করছিল। তিনি তুলিকে নিজের কাছে ডাকলেন। তুলি বাবার অস্থিরতা দেখে কিছুটা চিন্তিত হয়ে পড়ল। মা তুলি, আমি আজ তোমাকে একটা কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ কথা। এটা ঈশান সম্পর্কে। মন্ত্রী তখন ঈশানের জীবনের সে দুঃখজনক অধ্যায়টি তুলির কাছে খুলে বললেন। তার বাবার সাথে ঈশানের ভুল বোঝাবুঝি, অভিমান এবং কিভাবে ঈশান শূন্য হাতে কানাডায় গিয়ে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছে, সবকিছুই মন্ত্রী বিস্তারিতভাবে বর্ণনা করলেন। তিনি বলেন যে কিভাবে ঈশানকে তিনি ভুল বুঝেছিলেন এবং কিভাবে ঈশান তাকে বিপদ থেকে বাঁচালো। মন্ত্রীর কথাগুলো শুনতে শুনতে তুলির চোখে জল টপটপ করে পড়তে শুরু করলো। ঈশানের হাসি খুশি চেহারার পেছনে যে এমন এক চাপা কষ্ট লুকিয়ে আছে তা সে ধারণাও করতে পারেনি। তার চোখে তখন কোনো রাগ বা ঘৃণা ছিল না, শুধু ছিল গভীর সহানুভূতি আর ভালোবাসা। বাবা, ঈশান ভাইয়া এত কষ্ট নিয়ে জীবন কাটিয়েছে, আর আমি আমি ওকে না বুঝে কত কথা বলেছি। আমার খুব খারাপ লাগছে বাবা। ঈশান খুব ভালো ছেলে মা, আমি ওকে ভুল বুঝেছিলাম। ওর এই সাফল্যের পিছনে অনেক ত্যাগের গল্প আছে। এরপর মন্ত্রী একটু ইতস্তত করে তুলিকে তার আসল ইচ্ছার কথা জানালেন। মা, আমি চাই তোর আর ঈশানের বিয়ে দিতে চাই। ঈশান যদি তোর পাশে থাকে তাহলে হয়তো তার শূন্যতা সে পূরণ করতে পারবে। তুইও ওকে অনেক সুখে রাখতে পারবি। মন্ত্রীর কথা শুনে তুলি চমকে উঠল। তার চোখের জল তখনও গাল বেয়ে নামছে, কিন্তু তার মুখে ফুটে উঠল এক দৃঢ় প্রতিজ্ঞা। হ্যাঁ বাবা, আমি ওকে বিয়ে করব। আমি ওকে কখনো কষ্ট পেতে দেব না। ওর জীবনে যত দুঃখ আছে সব আমি ভুলিয়ে দেব। আমি জানি ও বাইরে থেকে কঠিন হলেও ওর মনটা খুব নরম। আমি ওর সব অভিমান ভাঙব, ওর হারানো হাসি আমি ফিরিয়ে আনবো। আমি ওকে ভালোবাসায় ভরিয়ে দেব, যেন সে তার অতীতকে ভুলে নতুন করে বাঁচতে পারে। মন্ত্রীর মুখে এক স্বস্তির হাসি ফুটে উঠল। তিনি বুঝলেন তুলি ঈশানের জন্য সঠিক মানুষ। তুলির চোখে তখন ভালোবাসা আর প্রতিজ্ঞার এক মিশ্র অনুভূতি। ঈশানের প্রতি তার ভালো লাগা যা এতদিন অস্পষ্ট ছিল, তা
সেটা আজ এক গভীর ভালোবাসায় পরিণত হলো। এই সম্পর্ক এখন শুধু বাবার ইচ্ছে পূরণ নয়, বরং তুলির নিজের মনের সিদ্ধান্ত। পরের দিন সকালে ঈশানের যখন ঘুম ভাঙল, তখন সে এক অপ্রত্যাশিত স্পর্শ অনুভব করলো। চোখ খুলে দেখল তুলি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঈশান সঙ্গে সঙ্গে উঠে বসলো। কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? আরে এভাবে উঠে গেলে কেন? ঘুমাও। আরে আপনি আমাকে তুমি করে ডাকছেন কেন? যাকে পছন্দ করি তাকে তুমি করে বললে সমস্যাটা কোথায়? পছন্দ করি মানে? হ্যাঁ ঈশান, আমি তোমাকে ভালোবাসি। তুলির কথা শুনে ঈশান থমকে গেল। সে যেন স্বপ্ন দেখছে নাকি বাস্তবে আছে সেটাই বুঝতে পারল না। ঈশান এই কথাটা শোনার জন্যই হয়তো এতদিন অপেক্ষা করছিল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, আরে তুলি, আপনি সব কি বলছেন? আমাকে ভালোবাসেন মানে? এটা তো হয় না। কেন হয় না বলো? আমাকে কি তোমার পছন্দ হয় না? আমি সেটা বলছি না, এটা আসলে আপনার আবেগ, ভালোবাসা নয়। এটা আমার আবেগ নয় ঈশান, আমি সত্যি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আপনি আমার ব্যাপারে অনেক কিছু জানেন না, সেগুলো জানলে আপনি হয়তো এই ভালোবাসি কথাটা বলতেন না। হ্যাঁ ঈশান, আমি সব কিছুই জানি, আর আমি সব জেনেই তোমাকে ভালোবেসেছি। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। সব জানেন মানে? হ্যাঁ, তাশরিফ ভাইয়া বাবাকে বলার পর বাবার থেকে আমি সব কিছু শুনেছি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি ঈশান। এই কথাটা শুনে ঈশান নিজেকে আর ধরে রাখতে পারল না। এতদিন ধরে চাপা থাকা কষ্ট, একাকিত্ব আর ভালোবাসার এই অপ্রত্যাশিত স্বীকারোক্তি সব যেন বাদ ভেঙে বেরিয়ে এলো। ঈশান তুলিকে সজোরে জড়িয়ে ধরল আর হাওমাও করে কেঁদে ফেলল। তুলি ঈশানকে বারবার সান্ত্বনা দিচ্ছিল, তার পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল। কাঁদো ঈশান, যত কষ্ট আছে সব বের করে দাও। আমি তো আছি তোমার পাশে। তোমার সব কষ্ট আমারও কষ্ট। আমি তোমাকে কখনো একা হতে দেব না। সব অভিমান, সব ব্যথা ভুলে যাও। আমি তোমাকে এত ভালোবাসবো যে তোমার জীবনে আর কোনো শূন্যতা থাকবে না। কিছুক্ষণ পর ঈশান শান্ত হলো। তার চোখে তখনও ভিজে, কিন্তু মুখে এক অন্যরকম হাসি, এক অন্যরকম শান্তি। আমিও তোমাকে ভালোবাসি তুলি। সত্যি? হ্যাঁ, আমি তোমাকে আজ 1 বছর যাবৎ ভালোবাসি। ঈশানের কথা শুনে তুলি অবাক হয়ে তার বুক থেকে মুখ তুলে নিল। 1 বছর মানে? আজ থেকে প্রায় 1 বছর আগে আমি আমার কোম্পানির একটা ডিল করার জন্য আমেরিকা গিয়েছিলাম। সেখানে সব কাজ শেষ করে ফিরে আসার সময় আমার গাড়ির চাকা পাংচার হয়ে যায়। তখন আমি গাড়ি থেকে নেমে গাড়ি ঠিক হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। ঠিক তখনই ওখানকার ভার্সিটি থেকে তুমি তোমার বান্ধবীদের সাথে হাসতে হাসতে বেরিয়ে আসছিলে। সেদিন তোমার সেই হাসি দেখিয়ে আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। কি? তাহলে তুমি এতক্ষণ ধরে আমাকে ফিরিয়ে দিচ্ছিলে কেন? তুলি তখন মুখ ফিরিয়ে নেয়। ঈশান তুলির রাগ দেখে কিছুটা অপ্রস্তুত হলো। তার চোখে পানি চিকচিক করছিল। কি করব তুলি বলো? আমি না সত্যি আমার সেই অতীতকে অনেক ভয় পাই, তোমাকে হারানোর ভয় পাই। ঈশানের চোখে পানি দেখে তুলির রাগ মুহূর্তে উধাও হলো। সে বুঝতে পারল ঈশান কতটা ভয় আর কষ্ট নিয়ে বেঁচে আছে। তুলি তখনই ঈশানকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল। ঈশানও তুলিকে শক্ত করে জড়িয়ে ধরল। এই আলিঙ্গনে যেন দীর্ঘদিনের চাপা কষ্ট, ভয় আর একাকিত্ব মিশে গেল। তারা দুজনেই অনুভব করলো এই মুহূর্তে তারা এক নতুন জীবনের পথে পা রাখছে। ঈশান আর তুলির ভালোবাসার স্বীকারোক্তি পর্বের পর তাদের জীবনে যেন এক নতুন ভোরের আগমন হলো। ঈশানের মনের সব ক্ষত যেন তুলির ভালোবাসার স্পর্শে শুকিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর তারা দুজনেই নিচে নামলো। ড্রয়িং রুমে মন্ত্রীমশাই তাশরিফের বাবা মায়ের সাথে গল্প করছিলেন। তুলি সরাসরি ঈশানের হাত ধরে তাদের সামনে গিয়ে দাঁড়ালো। বাবা, আমি আজকে ঈশানকে বিয়ে করব। তুলির কথা শুনে মন্ত্রীমশাই ও তাশরিফের বাবা মা সবাই অবাক হয়ে গেলেন। আজকে বিয়ে মানে? বিয়ে একটা আয়োজনের ব্যাপার, এতে অনেক সময় লাগে, এত অল্প সময় কিভাবে হবে? না বাবা, আমি আজকে ঈশানকে বিয়ে করব। আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারছি না। আমরা দুজনই যখন একে অপরকে ভালোবাসি, তখন আর দেরি করার কি আছে? আমি ঈশানকে আর এক মুহূর্তের জন্য একা থাকতে দিতে চাই না। মন্ত্রী তুলিকে বোঝানোর চেষ্টা করলেন। বিয়ের বিশাল আয়োজন, সামাজিক রীতিনীতি, আত্মীয় স্বজনের উপস্থিতি সবকিছু তুলে ধরলেন। কিন্তু তুলি ছিল তার সিদ্ধান্তে অটল। তার চোখে ছিল ঈশানের প্রতি এক গভীর ভালোবাসা আর তাকে চিরদিনের জন্য আপন করে নেওয়ার এক অদম্য বাসনা। তার বাবা মায়ের মুখে যে বিষণ্ণতা সে দেখেছিল তা দূর করার জন্য যেন এই দ্রুত সিদ্ধান্ত। ঠিক আছে, আমার পাগলি মেয়ে যখন এত চাইছে,
তখন আর কি করার। তাসরিফ বাবা, তুমি কাজী সাহেবকে নিয়ে আসো, আমরা এখানে বাকি আয়োজন করছি। তাশরিফ হাসি মুখে রাজি হলো। তাশরিফের মা তখন তুলিকে তার সাথে নিয়ে গেলেন বিয়ের পোশাক পরানোর জন্য। এদিকে তাশরিফের বাবা আর মন্ত্রী দ্রুত বাকি আয়োজন শুরু করলেন। তাশরিফ কাজী সাহেবকে খবর দিতে ছুটল এবং ঈশানকে বিয়ের জন্য প্রস্তুত হতে বলল। কিছুক্ষণ পর কাজী সাহেব এসে পৌঁছালেন। তাশরিফের মা তুলিকে নিয়ে এলেন। হালকা সাজে কিন্তু ভালোবাসার দ্যুতিতে তুলিকে অসাধারণ লাগছিল। মন্ত্রীর বাড়িতে এক আনন্দঘন পরিবেশে ঈশান আর তুলির বিয়ে সম্পন্ন হলো। বাবা ঈশান, আমার তুলিকে তোমার হাতে তুলে দিলাম। আমার মেয়েটাকে তুমি সুখে রেখো। ও খুব সরল মনের মেয়ে। ওর জীবনের সব হাসি যেন তোমার সাথে বাঁধা থাকে। আজ থেকেও তোমারই সব। বাবা, আপনি নিশ্চিন্ত থাকুন। তুলি আমার জীবনে এসেছে সব শূন্যতা পূরণ করতে। আমি ওকে জীবনের সব সুখ দেব। ওর হাসি যেন কখনো শেষ না হয় সেদিকে আমি সবসময় খেয়াল রাখবো। আমার জীবন দিয়ে হলেও ওকে ভালোবাসায় ভরিয়ে রাখবো। বাবা, তোমার চিন্তা করতে হবে না। ঈশান আমার পাশে থাকলে আমি সারা জীবন খুশি থাকবো। এরপর সবাই মিলে কিছুক্ষণ গল্প করলো। দিনটা তখনও শেষ হয়নি। ঈশানের জীবনে এত দ্রুত এমন একটা অপ্রত্যাশিত মোড় আসবে তা সে কখনো ভাবেনি। রাতে ডিনার সেরে ঈশান ও তুলি তাদের বাসর ঘরে গেল। কম সময়ের মধ্যেই তাশরিফ রুমটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছিল ফুলে আর নরম আলোয়। বন্ধু, ভাবিনি এত দ্রুত তোর এই অবস্থা হবে। যাই হোক, তোর নতুন জীবন শুরু। এবার তুলিকে নিয়ে সারা জীবন সুখে থাক। আর আমি যেমন তোদের ভালোবাসায় পাশে ছিলাম তেমনি সবসময় থাকবো। দরজা বন্ধ করে দিচ্ছি। গুড নাইট। তাশরিফ এই বলে চলে যায়। ঈশান আর তুলি একা হলো। রুমের নরম আলোয় তাদের দুজনের চোখে ছিল একই অনুভূতি, ভালোবাসা, স্বস্তি আর এক নতুন জীবনের স্বপ্ন। তুলি, বিশ্বাস হচ্ছে না যে তুমি এখন আমার। আমিও বিশ্বাস করতে পারছি না ঈশান, মনে হচ্ছে সব স্বপ্ন। তুমি কি এখনো ভয় পাও? হ্যাঁ, একটু পাই, তোমাকে হারানোর ভয়। কিন্তু আজ থেকে সে ভয়টা কমে গেল। তুমি পাশে থাকলে আমি সব সামলে নিতে পারবো। তুলি ঈশানের বুকে মাথা রাখে। ঈশান তুলির ঘন চুলে হাত বুলিয়ে দেয়। আমি সবসময় তোমার পাশে থাকবো ঈশান। তোমার সব কষ্ট আমি নিজের করে নেব। তুলি ঈশানের কপালে আলতো চুম্বন করে। এখন তুমি শুধু আমার। ঈশান আলতো করে তুলির কপালে চুম্বন করলো। তারপর তুলির মুখটা নিজের হাতের তালুতে নিয়ে তার ঠোঁটে আলতো করে চুম্বন করলো। ঈশান ধীরে ধীরে তুলির ঠোঁটের দিকে এগিয়ে গেল। তাদের ভালোবাসার উষ্ণতায় কক্ষের পরিবেশ আরও উষ্ণ হয়ে উঠল। রাত গভীর হলো। ঈশান আর তুলি একে অপরের বাহু ডোরে নিজেদের সব ভয়, সব স্বপ্ন আর ভালোবাসা নিয়ে নতুন এক জীবনের সূচনা করলো। ঈশান আর তুলির এই নতুন জীবনকে তাদের সব দুঃখ ভুলিয়ে দেবে। ঈশানের বাবা মায়ের সাথে তার সম্পর্কের কি হবে? দর্শক, এত আকর্ষণ তো আমি আর নিতে পারছি না। চলেন দর্শক, তাহলে গল্পে ফিরে যায়। পরের দিন সকালে বাসর রাতের স্নিগ্ধতা তখনও ঈশান আর তুলির চোখে লেগে আছে। নাস্তার টেবিলে তাশরিফ আর তার বাবা মা বসেছিলেন। তাদের চোখে মুখে ছিল এক ধরনের আনন্দ আর স্বস্তি। ঠিক তখনই ঈশান অপ্রত্যাশিতভাবে ঘোষণা করল, আমি তুলিকে নিয়ে আজকে দুপুরের ফ্লাইটে ফিরে যাচ্ছি। আমার প্রাইভেট জেট আজকে সকালেই ঢাকায় এসে পৌঁছে গিয়েছে। ঈশানের কথা শুনে টেবিলের সবাই যেন থমকে গেল। তাশরিফ, তার বাবা মা, এমনকি মন্ত্রী মশাইও, যারা ঈশানের বাবা মায়ের সাথে যোগাযোগ করতে এসেছিলেন, সবাই অবাক হয়ে ঈশানের দিকে তাকিয়ে রইলেন। কি বলছিস বাবা ঈশান? এখনই চলে যাবি? মাত্রই তো এলি। হ্যাঁ বাবা, কয়েকটা দিন অন্তত থেকে যা, আমরা সবাই মিলে একটু আনন্দ করি। ঈশান বাবা, এত দ্রুত চলে যাচ্ছ কেন? তুলিয়া, তুমি মাত্র নতুন জীবন শুরু করলে, কিছুদিন অন্তত এখানে থাকো। সবাই ঈশানকে বোঝানোর চেষ্টা করছিল। তাদের চোখে ছিল এক ধরনের আকুতি। তুলি নিজেও ঈশানের দিকে তাকিয়েছিল, তার মুখে এক প্রশ্নবোধক চিহ্ন। আমি জানি আপনারা সবাই চান আমি থাকি, কিন্তু আমার হাতে বেশি সময় নেই। আমি মাত্র 1 মাসের ছুটিতে বাংলাদেশে এসেছি। কানাডায় আমার অনেক কাজ জমে আছে। আমার অ্যাসিস্ট্যান্ট একা সব সামলাতে পারবে না। আর তাছাড়া আমি তুলিকে নিয়ে আমার নতুন জীবন শুরু করতে চাই। সেখানে আমাদের নিজস্ব একটা জগৎ তৈরি হবে। তবে আমি কথা দিচ্ছি, আমরা খুব শীঘ্রই আবার আসবো আপনাদের সাথে দেখা করতে। আর আপনারা যখন খুশি আমাদের ওখানে চলে যেতে পারেন। ঈশানের যুক্তিতে সবাই কিছুটা শান্ত হলো। তারা বুঝতে পারল ঈশান নিজের জীবনে নতুন করে সব কিছু শুরু করতে চাইছে।
মন্ত্রীর চোখে ছিল এক মিশ্র অনুভূতি, মেয়ের চলে যাওয়ার কষ্ট, আবার ঈশানের নতুন জীবনের প্রতিশ্রুতির স্বস্তি। তাশরিফও তার বন্ধুর সিদ্ধান্তকে সম্মান জানালো। তাশরিফ ঈশানের কাঁধে হাত রাখে। ঠিক আছে বন্ধু, তুই যখন সিদ্ধান্ত নিয়েছিস তখন আর কিছু বলার নেই। শুধু খেয়াল রাখিস, যখনই সময় পাবি আমাকে ফোন করিস, আর তুলি ভাবের খেয়াল রাখিস। সেদিন বিকেলে সবাই মিলে ঈশান আর তুলিকে বিদায় জানাতে এয়ারপোর্টে এলো। তুলি তার বাবাকে জড়িয়ে ধরে অনেক কাঁদেছিল। এতদিন বাবা মায়ের কাছে আদরে বড় হওয়া মেয়েটা আজ নতুন এক জীবনে পা রাখছে, হাজার হাজার মাইল দূরে। মন্ত্রীর চোখেও জল চিকচিক করছিল। বাবা, তুমি নিজের খেয়াল রেখো, আমি তোমাকে খুব মিস করব। কেঁদো না মা, তুমি এখন বড় হয়েছ, তোমার জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। ঈশান তোমার পাশে আছে, যখন মন খারাপ হবে ফোন দিও, আমরাও খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা করতে যাব। ঈশানও সবার কাছ থেকে বিদায় নিল। তাশরিফকে সে বুকে জড়িয়ে ধরল। এই বন্ধুত্বের বন্ধন যেন আজ আরও দৃঢ় হলো। প্লেনে ওঠার পর তুলির মন খারাপ দেখে ঈশান তার হাত নিজের হাতের মধ্যে নিল। ঈশান তুলির দিকে তাকিয়ে তার হাত ধরে বলে, কি হলো, মন খারাপ পড়ছে কেন? সব ঠিক আছে। এখন আমরা দুজন একসাথে নতুন একটা জীবন শুরু করব। আমি জানি এটা কঠিন হবে, কিন্তু আমরা একসাথে সব কিছু সামনে নিতে পারবো। তুমি শুধু আমার পাশে দেখো। তুলি ঈশানের কথায় কিছুটা আশ্বস্ত হলো। সে ঈশানের কাঁধে মাথা রাখল। প্লেন বাংলাদেশের মাটি ছেড়ে তার সে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো। মেঘের বুক ছিঁড়ে প্লেন যখন আকাশে উঠছিল, ঈশান তখন অনুভব করছিল তার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। অতীতের সব তিক্ততা, সব কষ্ট পেছনে ফেলে সে আর তুলি এক নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। ঈশান আর তুলির এই নতুন জীবন কেমন হবে? ঈশান কি তার বাবা মায়ের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পারবে? দেখতে দেখতে 17 ঘন্টা কেটে গেল। প্লেন ল্যান্ড করার কিছুক্ষণ আগে ঈশান তুলির দিকে তাকিয়ে হাসি মুখে বলল, খালি হাতে গিয়েছিলাম, কিন্তু এখন বউ নিয়ে ফিরে এসেছি। তুলি ঈশানের কথা শুনে হেসে ফেলল। তার চোখে ছিল এক অন্যরকম আভা। প্লেন ল্যান্ড করার পর তারা যখন এয়ারপোর্টে প্রবেশ করলো, ড্যানিয়েল এসে একতোরা ফুল দিয়ে ঈশান ও তুলিকে অভ্যর্থনা জানালো। আসলে ঈশান আগেই ড্যানিয়েলকে তুলির ব্যাপারে সবকিছু জানিয়ে রেখেছিল। ড্যানিয়েলের চোখে ছিল তার বসের প্রতি এক গভীর শ্রদ্ধা, আর তুলির প্রতি এক নতুন পরিচিতির আনন্দ। কনগ্রাচুলেশন স্যার, আপনাকে দেখে খুব খুশি হলাম, আর ম্যামকে আমাদের মাঝে পেয়ে আমরা অনেক আনন্দিত। থ্যাংক ইউ ড্যানিয়েল। সব ঠিকঠাক আছে তো? জি স্যার, সব ঠিক আছে। তারপর তারা গাড়িতে উঠল। ঈশানের গাড়ির বহর দেখে তুলি কিছুটা অবাক হলো। বিলাসবহুল কয়েকটা কালো গাড়ি সারি বেঁধে চলছিল, যা দেখে তুলি বুঝতে পারল ঈশানের ক্ষমতা কতটা। গাড়িতে বসে তুলি ঈশানের দিকে তাকিয়ে হাসলো, আর ঈশান তার হাত আলতো করে ধরল। গাড়ি এসে ঈশানের বাড়ির সামনে থামতেই তুলি আরও অবাক হয়ে গেল। বিশাল প্রাসাদোপম বাড়ি, চারদিকে সাজানো বাগান, যেন এক স্বপ্নপুরী। এমন বিশাল বাড়ি সে আগে কখনো দেখেনি। তুলির বাবা মন্ত্রী, তারপরেও তুলিদের এমন বাড়ি ছিল না। তাহলে বুঝুন কত বড় বাড়ি। তুলির মুখে তখন বিস্ময় আর মুগ্ধতার ছাপ। কেমন লাগছে তোমার নতুন বাড়ি? ঈশান, এটা এটা তো অসাধারণ, আমি কখনো ভাবিনি। তারা ভেতরে প্রবেশ করলো। বাড়ির পরিচারকরা সবাই তাদের অভ্যর্থনা জানালো। ঈশান তুলিকে নিয়ে নিজের ঘরে গেল। কিছুক্ষণ পর তারা দুজনেই ফ্রেশ হয়ে নিচে এলো। রাতের খাবার টেবিলে ঈশান আর তুলি নিজেদের প্রথম ডিনার করলো কানাডায়। তুলি তখনও মুগ্ধতার ঘোর থেকে বেরোতে পারেনি। ডিনার শেষে সেদিন রাতের তুলি ঈশানের ঘরের বেলকানিতে গিয়ে দাঁড়ালো। টরন্টো রাতের উজ্জ্বল আলো তার মনকে এক অন্যরকম প্রশান্তি দিচ্ছিল। সে ভাবছিল কত দ্রুত তার জীবনটা বদলে গেল। কয়েকদিন আগেও সে ছিল বাংলাদেশে, আর আজ সে ঈশানের সাথে এই বিশাল বাড়ির বেলকানিতে দাঁড়িয়ে আছে, হাজারো মাইল দূরে। তখন ঈশান পেছন থেকে তুলিকে জড়িয়ে ধরল। তুলি চমকে উঠল, তারপরে ঈশানের হাতের স্পর্শে নিজেকে ছেড়ে দিল। কি ভাবছো? তুলি ঈশানের দিকে ফিরে তার বুকে মাথা রেখে বলে, ভাবছি সব কিছু যেন একটা স্বপ্নের মতো লাগছে। এত দ্রুত সব বদলে গেল। আমি কখনো ভাবিনি আমার জীবনে এমন কিছু ঘটবে। এটা স্বপ্ন না তুলি, এটাই আমাদের বাস্তবতা। আমি চেয়েছিলাম আমার জীবনে কেউ একজন আসুক, সে আমার সব কষ্ট ভুলিয়ে দেবে। তুমি এসেছো। আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দেবো ঈশান। তুমি আর একা নও, আমি আছি তোমার পাশে। কিন্তু তুমি কি এখনো ভয় পাও তোমার অতীতের কথা? হ্যাঁ, একটু পাই, কিন্তু তুমি পাশে থাকলে সব ভয় কেটে যায়। তোমাকে হারানোর ভয়টা এখনো আছে।
তুলির কপালে আলতো চুম্বন করে তুলি ঈশানকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। আমাকে হারানোর ভয় কেন পাও ঈশান? আমি তো তোমারই। তোমার সাথে থাকতে পেরে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। ঈশান আলতো করে তুলির কপালে চুম্বন করলো, তারপর তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। তাদের ভালোবাসার উষ্ণতায় বেলকনির ঠান্ডা বাতাসও যেন উষ্ণ হয়ে উঠল। আকাশের তারারা যেন তাদের নতুন জীবনের সাক্ষী হয়ে জ্বলজ্বল করছিল। রাত গভীর হলো। ঈশান আর তুলি একে অপরের বাহু ডোরে নিজেদের সব ভয়, সব স্বপ্ন আর ভালোবাসা নিয়ে নতুন এক জীবনের সূচনা করলো। দেখতে দেখতে 3টি মাস, 1 সপ্তাহ কেটে গেল। ঈশান আর তুলির নতুন জীবন কানাডার বিশাল বাড়িতে ভালোবাসায় ভরে উঠেছিল। ঈশান নিজেদের কাজ সামলানোর পাশাপাশি তুলিকে সময় দিচ্ছিল, আর তুলি ধীরে ধীরে ঈশানের জীবনের সব শূন্যতা পূরণ করে তুলছিল। ঈশান তার পরিচয় প্রকাশ্যে আনলেও সে নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবেই রাখতে চেয়েছিল। তবে তার অসাধারণ সাফল্যের গল্প সারা বিশ্বে ছড়িয়ে পড়ছিল। এখন তাশরিফের বিয়ের সময়, তাই তুলি ও ঈশান আবারও প্লেনে বসে আছে। উদ্দেশ্য তাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। দীর্ঘ 17 ঘন্টার যাত্রা শেষে তাদের প্লেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল। বিমানবন্দর থেকে নেমে তারা সরাসরি তুলির বাবার বাড়ি চলে গেল, কারণ তাশরিফের বাড়িতে এখন অনেক অতিথি আছে, সেখানে থাকার মতন অবস্থা নেই। ঈশান ও তুলি সেখানেই থাকবে, শুধু দিনের বেলা বিয়ের অনুষ্ঠানে যোগ দেবে আর রাতে আবার এখানে ফিরে আসবে। বাড়িতে এসে ঈশান মন্ত্রীমশাই অর্থাৎ তার শ্বশুর মশাইয়ের সাথে কুশল বিনিময় করল। মন্ত্রীর চোখে ছিল ঈশানের প্রতি এক গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তুলি তার বাবাকে জড়িয়ে ধরল। বাবা ঈশান, তোমরা এসেছো দেখে কি যে ভালো লাগছে। যাক, সময় মতো আসতে পারলা। তাছাড়া তোমাকে ছাড়া বিয়ে করবে না বলে ফোন করেছিল। বাবা কেমন আছেন? তাশরিফের বিয়ে আসতেই তো হতো, কিভাবে না আসি? ভালো আছি বাবা, তোমাদের দেখে আরও ভালো লাগছে। যে এত বড় মানুষ সেটা জানলে তাহলে হয়তো তোমাকে অন্য চোখে দেখতাম, কিন্তু এখন যখন সব জেনেছি আমার গর্বে বুকটা ভরে যায়। আমার মেয়েকে তোমার মতো একটা মানুষের হাতে তুলে দিতে পেরে আমি সত্যি ভাগ্যবান। বাবা, আপনি এসব কি বলছেন? আমি যা করেছি সব আপনাদের ভালোর জন্য। আর তুই মা তুলি কেমন আছিস? ঈশান তোকে কষ্ট দিচ্ছে না তো? বাবা কি যে বলো না, ঈশান আমাকে খুব ভালোবাসে, কখনো কোনো কষ্ট দেয় না। তাদের কথোপকথনে এক পারিবারিক উষ্ণতা ফুটে উঠল। মন্ত্রীমশাই এরপর তাদের রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে বললেন। রুমে এসে ঈশান আর তুলি কিছুক্ষণ বিশ্রাম নিল। তারা দুজনেই ক্লান্ত ছিল, কিন্তু একে অপরের সান্নিধ্যে তাদের সব ক্লান্তি ভুলিয়ে দিচ্ছিল। ঈশান, বাবা আজ খুব খুশি। তোমাকে দেখে মনে হলো তিনি সব ভুলে গেছেন। হ্যাঁ তুলি, আমি জানি তিনি হয়তো আমাকে ক্ষমা করেছেন। তোমার জন্যই সব সম্ভব হয়েছে। তুমি আমার জীবনের আশীর্বাদ হয়ে এসেছো। তুমিও আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ঈশান। তোমাকে পেয়ে আমি সব পেয়ে গেছি। আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সুখী মেয়ে। আমারও তাই মনে হচ্ছে। তোমাকে পাশে নিয়ে নতুন করে সব শুরু করতে চেয়েছিলাম, আর সেটাই হলো। তাদের চোখে ছিল গভীর ভালোবাসা আর নির্ভরতা। দীর্ঘ যাত্রার ক্লান্তি তাদের গ্রাস করলো। তারা দুজন দুজনকে গভীর ভালোবাসায় জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। এই ঘুম ছিল ভালোবাসার, শান্তির আর এক নতুন ভবিষ্যতের স্বপ্ন নিয়ে। বিকেলের শেষ দিকে ঘুম ভাঙলে ঈশান ও তুলি দুজনে ফ্রেশ হয়ে তৈরি হলো। তাশরিফের বিয়ের বাকি অনুষ্ঠান তখনও শুরু হয়নি, তাই তারা আগেভাগে তাশরিফের সাথে দেখা করার জন্য তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। গাড়ি যখন তাশরিফের বাড়ির সামনে থামলো, তারা গাড়ি থেকে নামতেই তাশরিফ দ্রুত ছুটে এসে ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরল। বন্ধু, তোরা এসেছিস দেখে কি যে ভালো লাগছে। যাক, ভাবলাম বুঝি আসবি না। আরে তোর বিয়ে আর আমি আসবো না, তা কি হয় নাকি? সব ঠিক আছে তো? হ্যাঁ বন্ধু, সব ঠিক আছে। আর আপনি কেমন আছেন ভাবি? হ্যাঁ, ভালো আছি ভাইয়া। ঈশান তখন তুলির হাত ধরে ভেতরে গেল। বাড়ির ভেতরে ঢুকতেই তাশরিফের বাবা মা তাদের দেখে এগিয়ে এলেন। ঈশান তাদের পা ছুঁয়ে সালাম করল। তোরা এসেছিস দেখে খুব ভালো লাগছে বাবা। আয় রুমে গিয়ে একটু বিশ্রাম নে। ঈশান আর তুলি তাশরিফের বাবা মায়ের সাথে কথা বলে তাদের জন্য নির্ধারিত রুমে গেল। রুমে ঢুকে ঈশান সবেমাত্র বসতে যাবে, ঈশান তাকিয়ে দেখল তার বাবা মা রুমে প্রবেশ করেছেন।
ঈশান তাদের দেখে থমকে গেল। গত 8 বছর ধরে যাদের সাথে তার কোনো যোগাযোগ ছিল না, সেই মানুষ দুজন আজ তার সামনে। তুলিও হতবাক হয়ে ঈশানের দিকে তাকিয়ে রইল। বাবা ঈশান। আমার চাঁদ বাবা। ঈশানের বাবা মা ঈশানের দিকে এগিয়ে এসে তার হাত ধরলেন। তাদের চোখে ছিল গভীর অনুশোচনা আর ভালোবাসা। বাবা, আমরা ভুল করেছিলাম, আমাদেরকে ক্ষমা করে দে। আমরা তোর স্বপ্নকে বুঝতে পারিনি, তোর প্রতি অবিচার করেছি। তোর মতো একটা ছেলেকে আমরা ভুল বুঝেছিলাম। বাবা আমাকে ক্ষমা করে দে। একটা মায়ের হয়েও আমি তোর কষ্ট বুঝতে পারিনি। তোর অভিমান আমাদের বুঝতে অনেক দেরি হয়ে গেছে। আমরা তোকে অনেক কষ্ট দিয়েছি। ঈশান তার বাবা মায়ের কথা শুনে চোখ বন্ধ করল। 8 বছরের চাপা কষ্ট, অভিমান, ব্যথা সব যেন মুহূর্তে উথলে উঠল। তার চোখ দিয়ে অঝোর ধারায় জল নেমে এলো। আপনারা কেন এমন করলেন? আমি শুধু নিজের মতো কিছু করতে চেয়েছিলাম। আমার স্বপ্নকে আপনারা মূল্য দেননি। আপনাদের সেই কথাগুলো আজও আমার কানে বাজে। আমি আপনাদের এত ভালোবেসেছিলাম। ঈশানের বাবা মা ঈশানের হাত ধরে আরও জোরে কাঁদলেন। হ্যাঁ বাবা, আমরা জানি আমরা ভুল করেছি। আমাদের বোকামির জন্য তোকে এতটা পথ দূরে যেতে হয়েছে। আমাদেরকে ক্ষমা করে দে বাবা। প্লিজ বাবা, ক্ষমা করে দে। আমরা আর তোর থেকে দূরে থাকতে চাই না। ঈশান তখনও চুপ করেছিল, তার চোখে জল। তার সামনে তখনও সেই কঠিন মুহূর্তগুলো ভেসে উঠছিল। ঠিক তখনই তাশরিফ ঘরে প্রবেশ করলো। সে বুঝতে পারল ঈশান ও তার বাবা মায়ের মধ্যে কি চলছে। বন্ধু দেখ, আঙ্কেল আন্টি কতটা অনুতপ্ত। তারা তোকে খুব ভালোবাসেন। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তুই তো সব ভুলে গিয়েছিস, তাই না? আজ ক্ষমা করে দে। তাদের বাকি জীবনটা তোকে যেন কাছে পেতে পারে, সেই সুযোগটা দে। তাশরিফের কথা শুনে তুলি ঈশানের দিকে এগিয়ে এলো। সে ঈশানের হাত নিজের হাতে নিয়ে তার চোখে চোখ রাখল। ঈশান, আমি জানি তুমি কতটা কষ্ট পেয়েছো, কিন্তু বাবা মা যে কোনো পরিস্থিতিতে বাবা মাই থাকেন। তারা এখন নিজেদের ভুল বুঝতে পেরেছেন। তুমি তো এত বড় মনের মানুষ, তাদের ক্ষমা করে দাও। দেখবে তোমার ভিতরে সব কষ্ট দূর হয়ে যাবে। ভালোবাসায় কোনো অভিমান থাকে না ঈশান। তাশরিফ আর তুলির কথাগুলো ঈশানের হৃদয়ে গভীর প্রভাব ফেলল। সে চোখ খুলে তার বাবা মায়ের দিকে তাকালো। তাদের চোখে তখনও জল, কিন্তু ভালোবাসা আর ক্ষমা চাওয়ার এক অদম্য আকুতি। ঈশান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে উঠে দাঁড়ালো আর তার বাবা মাকে বুকে জড়িয়ে ধরল। আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। আমার কোনো অভিমান নেই। ঈশানের বাবা মাও তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। 8 বছরের অভিমান, দূরত্ব, কষ্ট সব যেন মুহূর্তেই ভেঙে গেল। তাদের পুনর্মিলনে ঘরে এক অন্যরকম শান্তি নেমে এলো। তাশরিফ আর তুলি হাসি মুখে একে অপরের দিকে তাকিয়ে রইল। গল্পটা থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। ক্ষমা মহৎ গুণ। ক্ষমা শুধু অন্যের জন্য নয়, নিজের শান্তির জন্য অপরিহার্য। ভুল বোঝাবুঝি দূর করুন। যোগাযোগহীনতা অনেক সম্পর্কের অবনতি ঘটায়, তাই খোলা মন নিয়ে কথা বলুন। ভালোবাসার শক্তি, ভালোবাসা অতীতকে ভুলিয়ে নতুন জীবন শুরু করার শক্তি যোগায়। এর মধ্য দিয়ে ঈশান, তুলি আর তাদের পরিবারের গল্পের হ্যাপি এন্ডিং হলো। আর দর্শক, সামনে কিন্তু আমার বিয়ে, সবার জন্য দাওয়াত রইল, সবাই অবশ্যই আসবেন। তো আজকের গল্প এখানে শেষ হলো। সবাই পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করো। গল্পটা কেমন লাগলো ও নেক্সটে কী ধরনের গল্প চাও কমেন্টে জানিয়ে দাও। আর লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলো না যেন। আর তাহলে পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।